হরে কৃষ্ণ। ওয়েলকাম এভরিওয়ান। আমরা মঙ্গলাচরণ প্রেয়ার্স দিয়ে শুরু করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमोऽस्तु ते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আমরা পড়ছি এন্টারিং গৃহস্থ আশ্রম বাই হারগ্রেস দেবকী মাতাজি। তো আমরা কারেন্টলি রয়েছি চ্যাপ্টার 3-তে, যেখানে আমরা ডিসকাস করছি রিগার্ডিং ইম্পর্টেন্স অফ গাইডেন্স ফ্রম সিনিয়র্স। তো তার মধ্যে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্ভিং অ্যাজ আ ম্যাচ মেকার, মানে যিনি ম্যাচ করছেন দুজন ক্যান্ডিডেটের মধ্যে। হুম তো সেটার জন্য কিরকম ভাবে সার্ভ করতে হবে সে বিষয়ে কিছু গাইডলাইন্স বলছেন। দিস ইজ বেসিক্যালি ফর মেন্টার্স, যারা তাদের ক্যান্ডিডেটদের জন্য। আমরা আগের ক্লাসে দেখেছি যে মাতাজি দেবকী মাতাজি বলছেন যে মেন্টার্সদের এটা ওয়ান অফ দ্য রেসপন্সিবিলিটি, যে তারা যেন তাদের ক্যান্ডিডেটদের সবকিছু ওভারঅল ভালো দেখার কথা, রাইট? তো শুধু এটা নয় যে আমি তার সাধনা দেখবো আর অন্য কিছু দেখবো না। সাধনা, একাডেমিক্স, মেটেরিয়াল লাইফ, পার্সোনাল প্রবলেমস এবং অ্যাট দ্য সেম টাইম তার যে গৃহস্থ লাইফ সেটার ব্যাপারেও আমাদের সাহায্য করা উচিত, কারণ মেন্টারদের সাথে আরো অনেকের যোগাযোগ থাকে। তো সেইভাবে এটার বিষয়ে কানেকশন করানোর একটা দায়িত্ব থাকে মেন্টরদের। তো সার্ভিং এজ এ ম্যাচ মেকার, হাউ টু সার্ভ অ্যাজ এ ম্যাচ মেকার, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। Ideally, a matchmaker should have personal and trusting relationship with at least one of the two candidates for marriage and should know their nature, character, and expectations. However, even if such a relationship does not currently exist, he or she can still serve as a matchmaker, knowing well what it takes for a man and woman to be compatible for married life and for serving as a good team within Krishna consciousness. তো প্রথমত বলছে ম্যাচ মেকার হতে গেলে যে দুজনের মধ্যে বিবাহ হচ্ছে অ্যাটলিস্ট তাদের মধ্যে একজনকে ভালো করে জানতে হবে, তাদের নেচার কিরকম, ক্যারেক্টার কিরকম, তাদের এক্সপেকটেশন কিরকম,
সেই জিনিসগুলো মেন্টরের জানা উচিত, বা সেই ক্যান্ডিডেট মেন্টরকে বা ম্যাচ মেকারকে সেটা ডিসক্লোজ করতে পারে। তো অনেক সময় এরকম দেখা যায় যে কোনো প্রভুজি, তিনি একজন প্রভুজি মেন্টরের আন্ডারে রয়েছেন, বা কোনো মাতাজি, তিনি কোনো মাতাজি মেন্টরের সাথে কানেক্টেড আছেন। তো সেই মাতাজি মেন্টর তার মাতাজি ক্যান্ডিডেটের সম্বন্ধে ইনফরমেশন জানেন, আর যে প্রভুজি মেন্টর তিনি প্রভুজির সম্বন্ধে ইনফরমেশন জানেন। তো অ্যাটলিস্ট একজনের সম্বন্ধে যেন আমি জানি, দুজনকে আমরা জানতে পারি, কোনো অসুবিধা নেই। তো আর যদি সেটা আমরা না জানি তাতেও অসুবিধা নেই, তাতেও ম্যাচ মেকার হিসাবে সার্ভ করা যাবে। তবে জেনে নিতে হবে, প্রপার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। জেনারেলি বিবাহের জন্য সবাই এটা প্রেফার করে যে আমরা সেই ক্যান্ডিডেটকে বহুদিন ধরে চিনি। যদি কোনো মাতাজি প্রভুজি বা সে হাজবেন্ডের জন্য, হাজবেন্ড খুঁজছে কাউকে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার জন্য, তো সে সবসময় এরকম প্রেফার করবে যে এমন কাউকে আমি হাজবেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করব যিনি কোন একজন মেন্টরের আন্ডারে বহুদিন আছেন এবং সেই মেন্টর তার সম্বন্ধে সাফিসিয়েন্টলি জানে। কারণ আননোন ব্যক্তির সাথে প্রপার ব্যাকগ্রাউন্ড চেক ছাড়া গৃহস্থ আশ্রমে প্রবেশ করা ইজ এ রিস্কি থিং। কারণ ইনিশিয়ালি তারা হয়তো খুব ভালো দেখাতে পারে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের হয়তো আসল রূপ বেরিয়ে আসবে। এরকম বহু এক্সাম্পল রয়েছে যে বিয়ের সময় তাদের মনোবৃত্তি একরকম ছিল এবং বিবাহের পরে সম্পূর্ণ আলাদা দেখা যাচ্ছে। তো সেই জন্য এটা ইম্পর্টেন্ট যে ম্যাচ মেকার ক্যান্ডিডেটকে বহুদিন ধরে চিনলে সেটা খুব ভালো। Many such mediators have standard questionnaire which the potential candidates fill out, providing detailed information about their family background, education, spiritual and material expectation and desires regarding their future family life. তো এটার ব্যাপারে কিছু কোয়েশ্চেনিয়ার্স রয়েছে। তো এই যে গৃহস্থ আশ্রম বইয়ের শেষে দেবকী মাতাজি একটা লং লিস্ট অফ কোয়েশ্চেনিয়ার দিয়েছেন, সেখানে প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে। ওকে, প্রায় 221 পেজ থেকে স্টার্ট হয়েছে এবং কোয়েশ্চেন্স আছে 259 পেজেস পর্যন্ত। তো বহু কোয়েশ্চেন আছে এর মধ্যে। সেখানে পার্সোনাল লাইফ নিয়ে কোয়েশ্চেন আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিজ, অকুপেশন, এনগেজমেন্ট সেগুলো নিয়ে কোয়েশ্চেন আছে, পার্টনারের প্রেফারেন্স নিয়ে কোয়েশ্চেন আছে। আরো বিভিন্ন ইনফরমেশন লাইক অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাচিং ইত্যাদি কোয়েশ্চেন আছে। মেন্টরের ব্যাপারে কোয়েশ্চেন আছে। এছাড়াও রয়েছে রেফারেন্সেস, মানে তার মেন্টর তার সম্বন্ধে লিখছে যে হ্যাঁ আমি রেকমেন্ড করছি, খুব ভালো ক্যান্ডিডেট, এতদিন ধরে ভক্তি করছে, এত মালা জপ করছে, সাধনা ভালো ইত্যাদি। ঠিক যেমন দীক্ষার জন্য রেফারেন্স দরকার, সেই রকম। তো সেগুলো রয়েছে। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর গেটিং টু নো ইচ আদার। দুজন ক্যান্ডিডেটের মধ্যে যখন পাকা দেখা এগোচ্ছে বা একটা রিলেশনশিপ এগোচ্ছে, সেই অবস্থাতে ছেলে এবং মেয়ে তারা একসাথে কথা বলতে পারে, কিছু জিনিস ডিসকাস করে নিতে পারে বিবাহের পূর্বে। তো সেগুলো কি ডিসকাস করতে হবে, সেগুলোর মধ্যে রয়েছে পার্সোনাল কৃষ্ণা কনসিয়াসনেস রিলেটেড কোয়েশ্চেন। হুম কয়েকটা এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল, হোয়াট মেড ইউ টেক আপ কৃষ্ণা কনসিয়াসনেস? এটা হচ্ছে ছেলে মেয়ে নিজেরা নিজেদের মধ্যে এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞেস করবে যে কৃষ্ণ কনসিয়াসনেসে তুমি কেন এলে, কখন এসেছিলে, কোথায় এসেছিলে তুমি, শিল প্রভুপাদের কোন বই তুমি পড়েছো, আর ইউ ইনক্লাইন মোর টু হিয়ার ফিলোসফি অফ কৃষ্ণ কনসিয়াসনেস অর পাস টাইমস? তুমি লীলা শুনতে বেশি আগ্রহী না তত্ত্ব কথা শুনতে বেশি আগ্রহী? ইজ দেয়ার হায়ারিক্যাল সিকোয়েন্স ইন হুইচ ইউ ফলো অ্যাবাভ স্পিরিচুয়াল অথরিটিজ? তোমার স্পিরিচুয়াল অথরিটি কে এবং তাদের কি কোনো প্রপার অর্ডার রয়েছে, কিভাবে তুমি তাদেরকে ফলো করো? হোয়াট উইল ইউ ডু ইফ ইউর কাউন্সিলর অর টেম্পল প্রেসিডেন্ট ডিফার ফ্রম শিল প্রভুপাদ? যদি তোমার কাউন্সিলর বা টেম্পল প্রেসিডেন্ট সে শিল প্রভুপাদের যা বলে গেছে তার থেকে অন্য কিছু করে, তাহলে তুমি কি করবে সেই অবস্থায়? ডু ইউ সামটাইমস ব্রেক দ্য রেগুলারি প্রিন্সিপালস? কখনো কি রেগুলারি প্রিন্সিপাল ব্রেক হয়? হুইচ ওয়ান্স ওয়াই ইত্যাদি। তো বহু কোয়েশ্চেন রয়েছে। কিছু কিছু কোয়েশ্চেন এমন হতে পারে যে আমি ডাইরেক্ট তাই কিভাবে জিজ্ঞেস করবো এটা। ফর এক্সাম্পল, তুমি কোনোদিন রেগুলারি প্রিন্সিপাল ব্রেক করেছে, এটা আমি কি করে জিজ্ঞেস করবো তাকে? তো সেই জন্য জেনারেলি কি করা হয়, এই পুরো কোয়েশ্চেনিয়ার দেওয়া হয়, দুইজন ক্যান্ডিডেটই লিখিতভাবে এই কোয়েশ্চেনিয়ার ফিল আপ করে, তারপর ম্যাচ মেকারকে তারা সাবমিট করে, বা একে অপরে কেউ ম্যাচ মেকার তারপর দেখাতে পারে যে এই হচ্ছে রেসপন্সেস। এইভাবে একে অপরকে ভালো করে জানা যায়। তো কৃষ্ণ কনসিয়াসনেস রিলেটেড কোয়েশ্চেন হলো, পার্সোনালিটি এন্ড প্রেফারেন্স রিলেটেড কোয়েশ্চেন রয়েছে, হু আর ইউর রোল মডেলস?
তোমার রোল মডেল কি আউটসাইড দি সোসাইটি অফ ডিভোটিস? ইসকনের মধ্যে প্রভুপাদ, আমাদের বিভিন্ন গুরু মহারাজের নাম নিয়ে নেবো। কোয়েশ্চেন হচ্ছে এরকম যে ইসকনের বাইরে যদি কাউকে রোল মডেল ভাবতে হয় তাহলে তুমি কাকে ভাববে? হুম। বা টেলিভিশন প্রোগ্রামস, মুভিজ, বুকস হ্যাভ মেড অ্যান ইম্প্যাক্ট ইন ইউর লাইফ? কোন টেলিভিশন প্রোগ্রাম, মুভি বা বই তোমার জীবনে প্রভাব ফেলেছে? হোয়াট আর ইউর ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটিস অ্যান্ড গোলস? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কি, রেসপন্সিবিলিটি কি কি আছে? হাউ স্ট্রেসফুল ইট ইজ ফর ইউ টু ডিল উইথ দিস থিংস? বাজেটিং, ব্যালেন্সিং, চেকবুক, শপিং প্যাটার্নস ইত্যাদি, এগুলোতে তোমার স্ট্রেসফুল লাগে কিনা? হ্যাভ ইউ এভার ফাইল ফর ব্যাংক্রাপসি? তুমি কি কোনোদিন দেউলিয়া হয়ে গেছো, মানে তোমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে, এরকম অবস্থা কোনোদিন এসেছে জীবনে? ইফ ইউ ইনহেরিটেড a large sum of money and could afford to live anywhere in the world, where it would be? যদি তোমার কাছে অনেক টাকা চলে আসে আর যদি পৃথিবীর যে কোনো জায়গায় তুমি বাস করতে পারো, কোথায় বাস করবে? এগুলোর মাধ্যমে পার্সোনালিটিকে জানা যে আমার প্রেফারেন্স কি, কোন দিকে ঝুঁকাও রয়েছে তার। ডু ইউ লাইক টু বি নিটলি ড্রেসড অর হোয়াট এভার ওয়ার্কস? তো তুমি কি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পোশাক মানে পড়তে চাও, নাকি যা হোক হলেই চলবে? প্রচুর কোয়েশ্চেন্স আছে, আমি 3-4টে কোয়েশ্চেন্স বলছি। পার্সোনালিটি এন্ড প্রেফারেন্স, শুধু এই সেকশনটাতে কোয়েশ্চেন রয়েছে 67 প্লাস 74 কোয়েশ্চেন্স রয়েছে শুধু পার্সোনালিটি এন্ড প্রেফারেন্সেস। চাইল্ডহুড, তোমার ছোটবেলার এক্সপিরিয়েন্স কিরকম ছিল, কোনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স ছিল কিনা? চাইল্ডহুডের উপর কোয়েশ্চেন রয়েছে 18টা। পাস্ট রিলেশনশিপ উইথ অপোজিট সেক্স অর সেম সেক্স, মানে আগে তোমার কোনো রিলেশনশিপ ছিল কিনা অপোজিট সেক্সের সাথে বা সেম সেক্সের সাথে? বর্তমানে যা চলছে হোমোসেক্সুয়ালিটি, সেই জন্য মাতাজি এগুলোকেও ইনক্লুড করেছেন। তো সেটার উপর কোয়েশ্চেন্স রয়েছে 11টা। ম্যারেজের এক্সপেকটেশন, ফর এক্সাম্পল হোয়াট ইজ ইউর ড্রিম অর ফ্যান্টাসি অফ আ পারফেক্ট ম্যারেজ? তোমার ম্যারেজ লাইফ থেকে এক্সপেকটেশন কি? হাজব্যান্ড হলে তুমি ওয়াইফের কাছ থেকে কি এক্সপেক্ট করো, আর ওয়াইফ হলে তুমি হাজব্যান্ডের কাছ থেকে কি এক্সপেক্ট করো, সেই জিনিসটা জানতে চাওয়া হচ্ছে। তো ইয়েস, ম্যারেজ এক্সপেকটেশন। আর কি কি রয়েছে? ইফ ইউ আর টু ম্যারি, হোয়াট উড ইউ রিসিভ ফ্রম ম্যারেজ দ্যাট ইউ উড নট ইফ ইউ ওয়ার টু রিমেন সিঙ্গেল? হুম। তাহলে ম্যারেজের থেকে তুমি কি চাইছো যেটা তুমি সিঙ্গেল থাকলে পাবে না? Okay. It is commonly said that Krishna conscious marriage is an attempt to balance spiritual and material life. If you agree, explain. কৃষ্ণ কনসিয়াস ম্যারেজের দ্বারা কিভাবে মেটেরিয়াল আর স্পিরিচুয়াল লাইফকে ব্যালেন্স করা যেতে হবে, এটার কতটা সপক্ষে তুমি, বা তোমার অভিমত কি এই সম্বন্ধে? ডু ইউ ফিল ইউ নিড টু কম্প্রোমাইজ অর স্যাক্রিফাইস এনিথিং টু বি ইন ম্যারেজ রিলেশনশিপ? ম্যারেজে যাওয়ার পর তোমার কি মনে হচ্ছে কিছু জিনিস তোমাকে কম্প্রোমাইজ করতে হবে? হোয়াট ইজ ইউর আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইন্টিমেসি ইন ম্যারেজ? ম্যারেজের ইন্টিমেসি নিয়ে তোমার আন্ডারস্ট্যান্ডিং কি, যেখানে ফিজিক্যাল ইন্টিমেসির কথাও আসবে, ফ্রিকোয়েন্সি এবং পারপাস অফ ফিজিক্যাল ইন্টিমেসি, সমস্ত সমস্ত কিছু কোয়েশ্চেন রয়েছে এর মধ্যে। তো কিছু কিছু জিনিস সেজন্য হয়তো ডাইরেক্টলি বলা ডিফিকাল্ট, সেই জন্য লিখিত ফর্মে এই ফর্মটা ফিল আপ করতে হবে দুজনকে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপর আমরা ভাবতে পারি যে না, সব কোয়েশ্চেন দরকার নেই আমার জানার, এই কয়েকটা জানলেই হবে, কিন্তু মাতাজি এক্সস্টিভ একটা লিস্ট দিয়েছেন কি কি কোয়েশ্চেন হতে পারে। লিস্ট অফ সার্ভিসেস ইন হুইচ ইউ উড লাইক টু ওয়ার্ক অ্যালোন, কোন কোন সেবাগুলো তুমি একা করতে চাইবে আর কোনগুলো তুমি তোমার পার্টনারের সাথে করতে চাইবে? ডু ইউ বিলিভ দ্যাট ইউর পার্টনার এন্ড ইউ শুড বি অনেস্ট অ্যাবাউট এভরিথিং ইন রিলেশনশিপ অর সামথিং শুড বি কেপ্ট প্রাইভেট? তুমি কি এটা বিশ্বাস করো যে সবকিছু খোলাখুলি ভাবে জানানো উচিত পার্টনারকে, নাকি কিছু জিনিস প্রাইভেট রাখাই ভালো? সেগুলো কি কি জিনিস ইত্যাদি, এরকম বিভিন্ন কোয়েশ্চেন্স রয়েছে। প্রচুর কোয়েশ্চেন্স আছে, বেসিক্যালি হয়তো 200 300 কি 500টাও কোয়েশ্চেন থাকতে পারে। এর মধ্যে যেগুলো আমাদের রেলিভেন্ট মনে হবে সেগুলো আমরা জিজ্ঞেস করতে পারি, আইদার ওরালি বা রিটেন ফর্ম জিজ্ঞেস করতে পারি। ওকে, তো এরকম ধরনের বিভিন্ন কোয়েশ্চেনিয়ার রয়েছে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনিয়ার, যেটা দুজন ক্যান্ডিডেটরা ফিল আপ করবে, প্রোভাইডিং ডিটেল ইনফরমেশন অ্যাবাউট দেয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এডুকেশন, স্পিরিচুয়াল, মেটেরিয়াল এক্সপেকটেশনস অ্যান্ড ডিজায়ার্স রিগার্ডিং দেয়ার ফিউচার ফ্যামিলি লাইফ। তো এর মধ্যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থাকবে, এডুকেশন থাকবে, পড়াশোনা কতদূর, স্পিরিচুয়াল এবং মেটেরিয়াল এক্সপেকটেশন, ডিজায়ার, এগুলো সব থাকবে। This set of questions will help establish the initial criteria for finding a suitable match. এই কোয়েশ্চেনগুলোর উপর বেস করে ম্যাচ মেকার বুঝতে পারবে ও আচ্ছা এর এক্সপেকটেশন এত এই ব্যাপারে, তো সেই রকম ধরনের কোনো ম্যাচ
তাকে সাজেস্ট করবে। এই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে অ্যাকচুয়ালি একটা ক্যান্ডিডেটকে জানা যায় তার বক্তব্য কি, তার পার্সপেক্টিভ কি, তার প্রেফারেন্সেস, তার এক্সপেকটেশনস, সেই অনুযায়ী তাকে বলতে হয়। According to the, okay, it may be also helpful to request the candidates to give two senior devotees as references who the matchmaker can contact for further information about the persons involved. তো আমি যদি ম্যাচমেকার হিসাবে সার্ভ করছি এবং আমি সেই ক্যান্ডিডেটের মেন্টর নই, মানে আমি ভালোভাবে জানি না, তাহলে সেই ক্যান্ডিডেটকে বলতে হবে তুমি অ্যাটলিস্ট একজন কি দুজন তোমার স্পিরিচুয়াল অথরিটির কাছ থেকে রেফারেন্স লেটার দাও যে তারা তোমার সম্বন্ধে কি বলছেন। ঠিক যেমন যে কোনো ইউনিভার্সিটিতে তুমি যদি অ্যাডমিশন নিতে যাও, রেফারেন্স লেটার দরকার হয়, বা এলওআর বলা হয়, লেটার অফ রেকমেন্ডেশন। তো সেখানে তোমার যে প্রফেসরদের সাথে তুমি কাজ করেছো তারা তোমার সম্বন্ধে লেখে যে তোমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কি, তুমি কতটা ব্রিলিয়ান্ট ইত্যাদি। সেটা দেখে ইউনিভার্সিটি জাজ করে, অ্যান্ড দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। হ্যাঁ, ইউএসএ তো অনেক সময় এই ক্রাইটেরিয়াটাই অনলি ম্যাটার করে, বাকি ক্রাইটেরিয়া ম্যাটার করে না। তোমার কত সিজিপি আছে কি আছে ওসব ব্যাপার নেই কিছু। কোনো ভালো প্রফেসর যদি একটা ভালো রেফারেন্স লিখে দেয় তোমার জন্য, ব্যাস তোমার অ্যাডমিশন হয়ে যাবে। সো সেই জিনিসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। According to the criteria for compatibility discussed in an earlier chapter, a matchmaker then considers all different possible options for a person while taking into consideration their astrological compatibility. Moreover, it is advisable to contact mentors, gurus, and authorities of the candidates since they know them well and give further advice about specific needs of the individuals concerned. তো এই সমস্ত কোয়েশ্চেনের উপর বেশ করে ম্যাচমেকারের কি করা উচিত? সে যদি নিজে মেন্টর হয় তার ক্যান্ডিডেটকে ভালো জানবে। সে যদি নিজে মেন্টর না হয়, তার যে মেন্টর তার সাথে যোগাযোগ করে জানা উচিত। এবং তারপরে কি করা উচিত না, আরো বিভিন্ন ফ্যাক্টরস কনসিডার করা উচিত। লাইক ফর প্র্যাকটিক্যাল পারপাসেস, আজকাল যেরকম হয়, প্রথম কথা, ফ্যামিলি থেকে কিছু রেস্ট্রিকশন থাকতে পারে, সেটা ম্যাচমেকারকে মাথায় রাখতে হবে। কোনো ম্যাচমেকিং এর ক্ষেত্রে হয়তো কাস্ট খুব ম্যাটার করে তার ফ্যামিলিতে, সেটার ব্যাপারে মাথায় রাখতে হবে, যেটা কোনোভাবেই কিছু করা যাবে না। আর কিছু কিছু ফ্যামিলি অতটা ম্যাটার করে না কাস্টের ব্যাপারে। আর ব্যাপারটা হচ্ছে সবাই তো আর বৈষ্ণব নয়, আমাদের জেনারেশন অ্যাটলিস্ট। হ্যাঁ, তো নেক্সট জেনারেশনের ক্ষেত্রে হয়তো সেটা ইজি হবে, বৈষ্ণব পেরেন্টস হবে তাদের। আমরা যারা আছি পরবর্তীকালে গৃহস্থাশ্রমে প্রবেশ করব, তাদের যে সন্তান, তাদের ক্ষেত্রে হয়তো বৈষ্ণব পিতামাতা হবে, তাদের মাইন্ডসেট হয়তো একটু লিবারেল হবে, যে কাস্টের ব্যাপারে অত প্রবলেম নেই। কিন্তু এখনো পর্যন্ত বিবাহের ক্ষেত্রে অনেক বাবা মাই কাস্টের ব্যাপারটা খুব জোর দিয়ে দেখে। তো সেটা একটা হতে পারে। আরো হতে পারে যে তাদের একটা মেটেরিয়াল এক্সপেকটেশন আছে, যে আমার মেয়ের জন্য যে হাজবেন্ড হবে তার মিনিমাম এত স্যালারি হতে হবে। তো ফাইন্যান্সিয়াল ব্যাপার সেটা একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। থার্ড হচ্ছে ভক্তদের জন্য আহ সব থেকে বড় যেটা, যে তাকে ভক্ত হতেই হবে। এই জিনিসটা সবাই চায় যে আমরা ভক্ত, আর অন্য কিছু হোক না হোক সে যেন ভক্ত হয়। তো দুটো মেন ক্রাইটেরিয়া, একটা হচ্ছে তাকে ভক্ত হতে হবে, আর সেকেন্ড হচ্ছে যে আমার ফ্যামিলির কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা মিট করতে হবে। এই দুটো হওয়ার পর যদি দেখি আমার হাতে অপশন আছে, তখন আমরা অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি দেখতে পাই। তো মাতাজিও তাই বলছেন, বাকি সব ফ্যাক্টর কনসিডার করলাম, তারপর আমি অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি দেখতে পাই। আর যদি তারপরেও বেশি অপশন নেই, একটি অপশন আছে, তো তখন অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশনস নিতে পারি যদি কোনো সমস্যা থাকে। ঠিক আছে, তো এইভাবে আমাদের ম্যাচ মেকিং করা উচিত। অ্যান এক্সাম্পল অফ ইন্ট্রোডাক্টরি কোয়েশ্চেনিয়ার পেছনে দেওয়া আছে এই বইয়ের, সেটা এখানে বলা হচ্ছে, বা krshnammarriage.com, সেখানে গেলেও এই কোয়েশ্চেন অ্যান্সার্স গুলো পাওয়া যাবে, কোয়েশ্চেনিয়ার গুলো পাওয়া যাবে। ঠিক আছে, তো এইটা যদি ডিটেল লিস্ট কারোর দরকার থাকে, তো সেই আমাকে বা শুভশ্রীকে যোগাযোগ করতে পারে, আমরা পাঠিয়ে দেবো অ্যাজ এ পিডিএফ। বইয়ের লাস্টে যে অ্যাপেন্ডিক্স রয়েছে, তো সেখানে প্রচুর কোয়েশ্চেন্স রয়েছে। Once a matchmaker reviews questionnaire as provided by the marriage candidate, he can follow up by contacting the two references as well as mentors, gurus, and other authorities as noted above. While phone calls and notes are useful, it is good to have written statements. Therefore, the matchmaker may also request this person to fill out a reference questionnaire for further details about the candidate. তো
কোন একজন ক্যান্ডিডেটের ব্যাপারে যদি আমি খবর নিতে চাই, তাহলে মেন্টরদেরকে কল করে বা মেসেজ করা যেতে পারে। কিন্তু রিটেন ফর্মে তারা যদি কিছু ফিডব্যাক দেয় সেটা ভালো, তাহলে সেটা থেকে যাবে, পরে অ্যানালিসিস করা যাবে। কল কলের থেকে রিটেন ফর্মে ফিডব্যাক নেওয়া যেতে পারে। ওকে। হুম। A matchmaker service is very personal one and requires both good intuition and prayerful mood. Begging Krishna to be allowed to function as an instrument in his plan. Oh Krishna, please guide me. Could they be a good team in service to you? Would this work out? তো এটা খুব ইম্পর্টেন্ট। যখনই আমরা মেন্টরশিপ পজিশনে রয়েছি, আনঅ্যাভয়েডেবলি আমাদের এটা সার্ভিস হয়ে যায় যে আমাদের ক্যান্ডিডেটদের বিবাহে আমাদের সাহায্য করতে হবে। কিন্তু সেটা সবসময় আমাদেরকে উইদাউট অ্যাটাচমেন্ট করতে হবে। মানে এমন নয় যে আমি মাথায় একটা প্ল্যান নিয়ে বসে আছি যে এর সাথে এর সম্বন্ধ আমাকে করতেই হবে, এরকম নয়। আমাদেরকে ভাবতে হবে যে আমরা জাস্ট হেল্প করছি তাদেরকে, বিভিন্ন অপশনস আমি লাইক ফর এক্সাম্পল সে ক্যান্ডিডেট, তার হয়তো বেশি ভক্ত পরিচিতি নেই। অ্যাজ এ মেন্টর আমার অনেক ভক্ত পরিচিতি রয়েছে। তো আমার পরিচিতির মধ্যে তার সঙ্গে সুটেবল যদি কাউকে মনে হচ্ছে, সেটা আমি জাস্ট তাকে সাজেস্ট করতে পারি, বা তার কি ভালো দিকগুলো সেটা আমরা বলতে পারি। তার সাথে গৃহস্থাশ্রমে গেলে কি কি ভালো হতে পারে, বা তার কোনো খারাপ থাকলে সেটা আমরা ক্লিয়ারলি বলতে পারি যে এগুলো ভালো দিক রয়েছে, কিছু কিছু খারাপ দিক রয়েছে। তো এই জড়জগতে পারফেক্ট ম্যাচ বলে কোনো কিছু এক্সিস্ট করে না। তো কোনো জায়গাতেই পারফেক্ট ম্যাচ পাওয়া যাবে না। তাই আমাদেরকে অনন্তকাল ওয়েট না করে যেটা বেস্ট ম্যাচ সেটা নিয়ে যেতে হবে। পারফেক্ট ম্যাচ হচ্ছে অনলি কৃষ্ণা। কেউ যদি ওয়েট করে যে আমি পারফেক্ট না, এই জায়গাটা হলো না, মানে এই জোনে চলে যাওয়া উচিত নাই। মাইন্ড সবসময় টেন্ড করে না একটুর জন্য, আর একটু এটা হলে ভালো হতো, ওইটা হলো, তো এইরকম করতে গেলে এন্ডলেস। আমরা যদি পারফেকশন খুঁজতে চাই, তাহলে এটা এন্ডলেস লুপ হয়ে যায়, আমরা কোনোদিনই পাবো না পারফেক্ট ম্যাচ। তো প্রত্যেক ক্যান্ডিডেটের মধ্যে কিছু ভালো থাকবে, কিছু খারাপ থাকবে। তো আমরা দেখা উচিত আমার কোন কোন ক্যান্ডিডেটের সাথে পসিবল ম্যাচ হতে পারে, আমার প্রেফারেন্স অনুযায়ী সাজাতে পারি। প্রত্যেকের প্রেফারেন্স আলাদা আলাদা হতে পারে। কেউ হয়তো বলতে পারে যে আমার অন্য কোনো ফ্যাক্টর দরকারই না, শুধু একজন ভালো ভক্ত হলেই চলবে। কেউ হয়তো এরকম বলতে পারে যে না, আমার তার সাথে সাথে এই কাস্টের ব্যাপারটা লাগবেই লাগবে, ওইটা না হলে আমার ফ্যামিলিতে বিরাট সমস্যা হয়ে যাবে। তো সেই কাস্টকে প্রায়োরিটি দেবে, অন্য কেউ কাস্টকে প্রায়োরিটি দেবে না। কেউ হয়তো বলতে পারে যে না, আমার অ্যাস্ট্রোলজিক্যাল কম্পেটিবিলিটির বিরাট বিশ্বাস, তো সেইটা আমাকে ম্যাচ হতেই হবে, বাকি কিছু না হলেও চলবে। তো এরকম বিভিন্ন জনের বিভিন্ন প্রেফারেন্স থাকে। কারো হয়তো না, মেটেরিয়াল একটা মিনিমাম স্যালারি না হলে আমি কিছুতেই যেতে পারবো না। তো সেটা দেখা উচিত আমার যারা ক্যান্ডিডেট রয়েছে তার উপর বেস করে আমার প্রায়োরিটি অর্ডার অনুযায়ী আমি বেস্ট ম্যাচ কার সাথে পাচ্ছি। তো 2 বছর 3 বছর দেখা যেতে পারে। মাতাজিদের জন্য 25 26 27 ম্যাক্স টু ম্যাক্স, তার থেকে বেশি দেখা উচিত নয়। যা বেস্ট অপশন পাচ্ছি সেটা চলে যাওয়া উচিত, নাহলে সেটাও পাবো না। কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি কি চাইছি, কেন এত খুঁজছি। খোঁজার কারণ এটাই যেন আমার গৃহস্থাশ্রমটা ভালো হয়, যেন আমি আমার হাজবেন্ডের সাথে বা আমি আমার ওয়াইফের সাথে ভালোভাবে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে পারি। তো একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে যে এইটা ডিপেন্ড করে না যে আমি কত ভালো খুঁজেছি সেটার উপর। আমি যতই খুঁজে যাই, আমি 10 বছর ধরে খুঁজে গেলেও আমার কর্ম যেরকম আমি সেরকমই পার্টনার পাবো। তো এটা সাকসেস কিসের উপর ডিপেন্ড করে গৃহস্থ লাইফে, যে আমি কত বেটার কম্প্রোমাইজ করছি তার সাথে। যে কোনো ব্যক্তি, তাকে তুমি যদি দূর থেকে দেখো তার ভালো লাগবে, শুধু ভালো কোয়ালিটি গুলো দেখতে পাবে। যখনই তুমি 3 মাস তার সাথে থাকবে, ইমিডিয়েটলি তোমার তার সব বাজে কোয়ালিটি গুলো চোখের সামনে দেখতে পাবে তুমি। তখন বুঝতে হবে, ও আমি তো শুধু ভালোগুলো দেখেছিলাম, এতগুলো খারাপ আছে। তো এটা যে কারোর সাথে হবে। তো যখনই আমি তার সাথে থাকবো, তার খারাপ কোয়ালিটি গুলো দেখতে পাবো। তো আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে খারাপও আছে, কোনো মানুষ পারফেক্ট নয়, ব্রহ্মাজিও পারফেক্ট নয়। তো একটা লিভিং এন্টিটি, সে তো দূরের দূরের কথা। তো আমাকে ভালো দিকগুলোতে ফোকাস করতে হবে, খারাপ দিকগুলো কিভাবে একসাথে ওভারকাম করতে পারি দেখতে হবে। তো এটা হচ্ছে মিউচুয়ালি দুজনেরই প্রবলেম থাকবে, কারোর এটাতে প্রবলেম আছে, কারোর হয়তো এই অনর্থটা বেশি, কারোর ওই অনর্থটা বেশি। তো আমাকে ভাবতে হবে যে না, আমার হাজবেন্ডের এই অনর্থটা বেশি আছে, তো
তো এমন ভাবে আমাকে চলতে হবে যেন ওই অনর্থটা ট্রিগার না হয়। হাজবেন্ডকে ভাবতে হবে আমার স্ত্রীর এই অনর্থটা বেশি, এমন আমাকে চলতে হবে, এমন কথা আমি বলবো না যাতে ওইটা ট্রিগার্ড হয়। তো এইভাবে এইটা ডিপেন্ড করে যে মিউচুয়ালি আমরা কতটা কম্প্রোমাইজ করছি। এরকম নয় যে আমি কিছু করবো না, আমাকে বেস্ট একজনকে দিয়ে দাও, এরকম নয় ব্যাপারটা। আমাদেরকে কম্প্রোমাইজ করতে শিখতে হবে। যদি কম্প্রোমাইজ করতে না শিখি তাহলে কিন্তু কখনোই গৃহস্থ লাইফে আমি সুখী হতে পারবো না। তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে গৃহস্থ লাইফের মেন যে মোটো সেটা ডিপেন্ড করে, বা মেন কি টু হ্যাপিনেস হচ্ছে যে আমি কতটা কম্প্রোমাইজ করতে রাজি আছি। নট দ্যাট আমাকে সব অপশন খুঁজে একজন বেস্ট কাউকে খুঁজে নিলেই আমি হ্যাপি হয়ে যাবো। নো, বেস্ট তো প্রথম কথা পাবোই না। আর যদি বেস্ট, ইভেন ইফ আমি পিওর ডিভোটিকে খুঁজে নিই, আর আমি যদি চেঞ্জ করতে রাজি না হই নিজেকে, যে আমি নিজের নেচার একটুও চেঞ্জ করবো না, কম্প্রোমাইজ করবো না, ইভেন পিওর ডিভোটির সাথেও আমি ঝামেলা করবো। তো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমি যেন বেন্ড হতে রাজি আছি। গৃহস্থাশ্রম মানে দুজনকেই বেন্ড হতে হবে, তবে সেটা সাকসেসফুল হবে। আর অতিরিক্ত খোঁজার মোডে চলে যাওয়া উচিত নয়, পারফেকশনিস্ট হয়ে যাওয়া উচিত নয়। ওকে, সো এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। ওকে, লেটস টেক সাম নোটস এট দিস পয়েন্ট। যতটা আমরা ডিসকাস করলাম, দু তিনটে মেইন পয়েন্ট আমরা ডিসকাস করেছি, তো তোমরাও নোটস নিতে পারো। সার্ভিং অ্যাজ ম্যাচ মেকার, তো তার মধ্যে প্রথমেই ম্যাচ মেকার বা মেন্টর হতে পারে সে, বা মেন্টর নাও হতে পারে, শুড নো দ্য নেচার, ক্যারেক্টার অফ ক্যান্ডিডেট, মানে প্রপারলি সেই ক্যান্ডিডেটের ব্যাপারে সমস্ত কিছু যেন ম্যাচ মেকারের জানা থাকে। নেক্সট হচ্ছে কনসিডার অল অপশন, অল অ্যাসপেক্টস অ্যান্ড দেন অ্যাস্ট্রোলজিক্যাল ফ্যাক্টর বিফোর সাজেস্টিং এ ম্যাচ। কোনো ম্যাচ সাজেশন দেওয়ার আগে বাকি সমস্ত ফ্যাক্টর কনসিডার করতে হবে, এবং তারপর অ্যাস্ট্রোলজিক্যাল। ফর প্র্যাকটিক্যাল পারপাসেস এই দুটো কি, প্রথমে হচ্ছে গুড ডিভোটি কিনা সেটা ফার্স্ট দেখতে হবে, আর কিছু ফ্যামিলি রেস্ট্রিকশনস আছে কিনা। ফ্যামিলি রেস্ট্রিকশনের মধ্যে কি কি হতে পারে, স্যালারি হতে পারে, কাস্ট হতে পারে, এটসেট্রা। আরো বিভিন্ন ফ্যাক্টর হতে পারে, কিছু এক্সাম্পল দিলাম। নেক্সট হচ্ছে ফর ক্যান্ডিডেটস কি কি জিনিস মনে রাখতে হবে। ডোন্ট বিকাম আ পারফেকশনিস্ট, পারফেক্ট ব্যক্তিকেই চাই সেটা আমাকে খুঁজতে হবে। হ্যাঁ, সেই জোনে যেন না চলে যায়, নো ওয়ান ইজ পারফেক্ট সেটা বুঝতে হবে, এক্সেপ্ট কৃষ্ণা, অনলি কৃষ্ণা হচ্ছে পারফেক্ট। ডোন্ট বিকাম আ পারফেকশনিস্ট অ্যান্ড কিপ ফাইন্ডিং ইনফাইনাইটলি। একটা টাইমলাইন সেট করা উচিত যে 2 থেকে 3 ইয়ার্স ম্যাক্সিমাম আমি খুঁজবো, তার মধ্যে যেটা বেস্ট পাবো তার সাথে আমি গৃহস্থ আশ্রমে যাব, গো উইথ বেস্ট ম্যাচ। 2-3 বছর খোঁজার পরও আমি যদি এর থেকে বেটার না পাচ্ছি, তার মানে আমার কর্মে নেই সেটা, সেটা মেনে নিতে হবে। রিমেম্বার দ্য হর্ষ শোকা স্টোরি, ইম্পর্টেন্ট। কে কে এর মধ্যে জানো হর্ষ শোক স্টোরিটা, কে কে জানো রেজ হ্যান্ড করো। আমি এমনিতেই বলবো, সো ডোন্ট ওয়ারি। হর্ষ শোক এই স্টোরিটা কে কে শুনেছো? কে? ঋষিরাজ প্রভু, সৌভাগ্যেশ্বরী মাতাজি, রিক্তা মাতাজি, রেশমি মাতাজি, রোহন প্রভু। ওকে, কয়েকজন শুনেছো। সো বেসিক্যালি দিস ইজ ফ্রম শ্রীমদ্ ভাগবতম। খুব ইম্পর্টেন্ট একটা লাইফ লেসন দেয় এই স্টোরিটা আমাদেরকে, যেটা আমাদের সবসময় স্মরণে রাখা উচিত। তো আমি খুব সংক্ষেপে বলবো।
চিত্রকেতু মহারাজ বলে একজন রাজা ছিলেন। Let me pull up the BBT picture. চিত্রকেতু মহারাজা and Harsha. Let's see. Okay. Yes, this is the picture. Hmm. So চিত্রকেতু মহারাজ অ্যান্ড হর্ষ শোকা, এই ছবিটা আশা করি দেখতে পাচ্ছ। তো চিত্রকেতু মহারাজ তিনি ছিলেন একজন রাজা, এবং তার প্রচুর কুইন্স ছিল, অনেক রানী ছিল, কিন্তু তার কোনো সন্তান হচ্ছিল না। সে সবসময় চিন্তিত যে আমার পর এই রাজ্যভার কে নেবে, কোনো সন্তান নেই। ওকে। একদিন নারদ মুনি এবং অঙ্গিরা মুনি তার প্রাসাদে এলেন। তো রাজা তাদেরকে সুন্দরভাবে, চিত্রকেতু মহারাজ তাদেরকে আমন্ত্রণ জানালেন, আপ্যায়ন করলেন। কিন্তু সবার কাছেই ওনার একটাই কামনা বাসনা, যে আমার এটি সন্তান চাই। তো দুজন মুনির কাছে তিনি চাইলেন, নারদ মুনি অঙ্গিরা মুনির কাছে। ওনারা জিজ্ঞেস করলেন রাজাকে সব ঠিক চলছে কিনা। রাজা বলেন হ্যাঁ, সব তো ঠিকই চলছে, কিন্তু আমার একটাই সমস্যা, আমার কোনো সন্তান নেই। তো কৃপা করে আপনি যদি একটু আশীর্বাদ করেন যেন সন্তান হয়। তো নারদ মুনি আর অঙ্গিরা মুনি একটা কথা বললেন, যে তুমি কেন এটা নিয়ে এত জোর করছো? তুমি তো অনেক ট্রাই করেছো, এত রানীকে বিবাহ করেছো, অনেক ট্রাই করেছো, তা সত্ত্বেও তোমার যেহেতু সন্তান হয়নি, তুমি এটা মেনে নিচ্ছ না কেন? তুমি কেন ট্রাই করতে থাকছো যে আমার সন্তান দরকার? একজন বৈষ্ণব তাকে এই সাজেশন দিল যে তুমি মেনে নিচ্ছ না কেন এই জিনিসটা? তোমার তো বোঝা উচিত যে নিশ্চয়ই আমার কপালে লেখা নেই, আমার কর্ম অনুসারে আমার সন্তান হওয়াটা অ্যালাউড নয়, ভগবানের ইচ্ছা। তো তোমার দরকারই অ্যাডামেন্ট হচ্ছে কেন তুমি? তো তাতেও ঠিক বুঝলেন না। উনি বললেন হ্যাঁ ঠিক আছে, সেটা ঠিকই বলেছেন, কিন্তু আমার রাজ্যের নেক্সট রাজা কি হবে সেটা ব্যাপারে খুব চিন্তিত ইত্যাদি। জোরাজুরি করতে থাকলেন। তো ওনারা বলেন ঠিক আছে, তুমি এত যখন জোরাজুরি করছো, তোমাকে আমরা সন্তান হওয়ার আশীর্বাদ দিতে পারি, কিন্তু মনে রাখবে সেই সন্তান হবে হর্ষ শোক। কি বললেন? যে সেই সন্তান হবে হর্ষ শোক। হর্ষ মানে হচ্ছে আনন্দ, শোক মানে হচ্ছে দুঃখ। মানে সেই সন্তান তোমার আনন্দেরও কারণ হবে, একই সাথে দুঃখেরও কারণ হবে। চিত্রকেতু মহারাজ বলেন ইটস ওকে, নাই মামার থেকে কানা মামা ভালো। তো কিছু নেই আমার, তার থেকে একজন সন্তান হোক, সে হর্ষ শোক দুঃখ যা দিবে দিবে। দুঃখ আর কি দেবে, হয়তো একটু অবাধ্য হবে, আমি যা বলবো শুনবে না। হ্যাঁ, তো ঠিক আছে, অ্যাটলিস্ট আমার একটা উত্তরসূরি থাকলেই হবে, সে হর্ষ শোক হোক, অসুবিধা নেই। তো বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলবে, আপনি বলুন কি করতে হবে। তো সেরকম ভাবে নারদমুনি কিছু বললেন, সেই সব ইনস্ট্রাকশন ফলো করে তার যে একজন রানী, সম্ভবত কৃতদ্যুতি নাম, তো সেই রানী প্রেগনেন্ট হলেন ঠিক সময়তে, এবং তিনি একটি সন্তান প্রসব করলেন। তো বহু বছর পর এত রানীর মধ্যে একজন রানী সন্তান প্রসব করেছে। সবাই সেটা নিয়ে হ্যাপি, যে বহুদিন পর চিত্রকেতু মহারাজের সন্তান হয়েছে। এখন কি হলো, কালের প্রভাবে চিত্রকেতু মহারাজ সেই সন্তানের প্রতি এত আসক্ত হয়ে গেলেন, এতদিন পর সন্তান হয়েছে, সেই সন্তানের সাথেই সবসময় থাকছেন। এবং যে রানী সেই সন্তানকে জন্ম দিয়েছেন, সেই রানীর সাথে তিনি সবসময় থাকছেন। ওকে। এবং অন্য রানীদেরকে টাইম দিচ্ছেন না চিত্রকেতু মহারাজ। তার অনেক রানী রয়েছে, কিন্তু একজন রানী এই সন্তানের জন্ম দিয়েছে। তো স্বাভাবিকভাবেই যে রানী সন্তানের জন্ম দিয়েছেন, চিত্রকেতু মহারাজ তার প্রতি খুব আসক্ত হয়ে গেছেন, এবং তাকেই টাইম দিচ্ছেন, অন্যদেরকে টাইম দিচ্ছেন। তো বাকি রানীরা এনভিয়াস হয়ে গেল যে হ্যাঁ, ও এমন কি স্পেশাল, ওকে যে জিনিসটা দেওয়া হয়েছে যোগ্য ভাগ, সেটা যদি আমাদেরকে দেওয়া হতো আমরাও সন্তানের জন্ম দিতাম। কিন্তু রাজা এখন আমাদেরকে টাইম না দিয়ে শুধুমাত্র ওই রানীকে টাইম দিচ্ছে। তো কি করো, এই বাচ্চাটাকে বিষ খাইয়ে মেরে দিতে হবে। তো তারা সবাই মিলে চক্রান্ত করে সেই বাচ্চাটাকে বিষ খাইয়ে মেরে দেয়। তো তারপরে সেই খবর যখন তার মাথায় এবং চিত্রকেতু মহারাজ পায়, তারা শোকে একদম ভেঙে পড়ে, এবং তাদের বুকে এত মানে যেন শেল বেদ্য হয় সেরকম টাইপের একটা দুঃখ লাভ করে। তারা তখন মনে করে যে এর থেকে তো সন্তান না হওয়ার দুঃখটা সহজ ছিল, সন্তান হয়ে যাওয়ার পর তাকে হারানোর যে দুঃখ, তার থেকে সন্তান না হওয়ার দুঃখটা মেনে নেওয়া ইজি ছিল। তো শোকে বিহ্বল হয়ে তার মাতা, এই যে যে মারা গেছে পুত্রটি, তার মাতা ভগবানকে দোষারোপ দিতে, ভগবানকে গালিগালাজ করতে থাকে,
যে তুমি এতটাই নিষ্ঠুর, তুমি এরকম, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় তারা, শোকে বিহ্বল হয়ে পড়ে, অজ্ঞান হয়ে যাচ্ছে প্রায়। তো এরকম অবস্থাতে নারদ মুনি সেখানে আবার আসেন। দিয়ে তিনি কি করেন, বাচ্চাটাকে, মৃত বাচ্চাটাকে আবার তিনি জীবনে ফিরিয়ে আনেন। পার্মানেন্টলি নয়, বাচ্চাটা উঠেই বলে, তখনই বাচ্চাটা আবার ফিরে এসেছে জীবনে, সেটা দেখে মহারাজ চিত্রকেতু আর তার রানী খুব আনন্দিত হয়ে গেছে যে বাবা বাছা করে তারা সেই বাচ্চার কাছে যাচ্ছে। বাচ্চা বলছে, ওয়েট ওয়েট, তোমরা কে ভাই, কি ব্যাপার তোমাদের? দিয়ে বলছে, আমরা তোমার বাবা মা, তুমি চিনতে পারছো না আমাদেরকে? দিয়ে বলছে, না আমার, আমি তোমাদেরকে চিনতে পারছি না, তোমাদের সাথে আমার যতটুকু কানেকশন ছিল সেটা ওভার হয়ে গেছে। এক জন্মের কানেকশন ছিল, এবং কয়েক বছরই তোমাদের সাথে আমার সাক্ষাৎ ছিল। এরপরে আমি আমার নেক্সট লাইফ টাইমে যাচ্ছি, আমাকে কেন বিরক্ত করছো তুমি আবার ডেকে এনে? তুমি আমার বাবা মা নও, তোমরা আমার বাবা মা নও। আমি প্রত্যেক জন্মে নতুন সেট অফ বাবা মা পাই, তোমাদের সাথে যাওয়ার হয়ে গেছে, এবারে লিভ মি অ্যালোন। তো এরকম ভাবে যখন সে বাচ্চার মুখ থেকে এরকম শুনলো, তখন চিত্রকেতু মহারাজ আর তার রানীর সেলফ রিয়েলাইজেশন হলো যে ও, তার বাচ্চার প্রতি যে সমস্ত মোহ সেটা কেটে গেল। তখন তারা বুঝলো, আচ্ছা, এটাই তো অ্যাকচুয়াল সত্য, আমরা ভুলে গেছিলাম পুত্রের প্রতি অ্যাটাচমেন্টে, যে জীবনটা এরকমই, যে আমরা একটা লাইফ টাইমের জন্য আমাদের বাবা মা ফ্রেন্ডস রিলেটিভ পাই, আবার নেক্সট লাইফ টাইমে আমরা নতুন সেট অফ বাবা মা পাই। কিন্তু একমাত্র কৃষ্ণ আমাদের পরম বন্ধু, যে পরমাত্মার উপর সবসময় থাকে। তো কৃষ্ণের সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট। তো এইভাবে এই যে বাচ্চাটা উঠে এসে নারদ মুনি ওঠালেন, এবং হর্ষশোক, এই বাচ্চা যখন চিত্রকেতু মহারাজ আর তার রানীকে এই সমস্ত তত্ত্ব কথা শোনালেন, তখন তাদের জ্ঞান ফিরলো। তো হোয়াট ইজ দ্য মরাল অফ দি স্টোরি? এটা থেকে কি শিখতে পারি? খুব ইম্পর্টেন্ট হচ্ছে অতিরিক্ত প্রয়াস করা নয়। কোনো জিনিস হচ্ছে না মানে সেটা হবে না, ঠিক আছে। অতিরিক্ত প্রয়াস করে সারা জীবন সেটার পিছনে কাটিয়ে দেবো, হতেই হবে, এরকম নয় ব্যাপারটা। সবকিছু আমরা পাবো না কর্ম অনুসারে, আমরা আমাদের বেস্ট এফার্ট দিতে পারি। তারপরেও যদি না হচ্ছে, ইটস ওকে, নো প্রবলেম, ঠিক আছে। ফর এক্সাম্পল, এরকম করা উচিত না আমাকে কোনো একটা এক্সাম ক্র্যাক করতেই হবে। ধরো কেউ আইআইটির জন্য প্রিপারেশন করে যাচ্ছে, দিয়েই যাচ্ছে, বা ইউপিএসসির জন্য দিয়েই যাচ্ছে সে বছরের পর বছর। আরে বাবা, ঠিক আছে, সবার জন্য সবকিছু নয়। আমার জন্য আমার ট্যালেন্ট হয়তো অন্যদিকে আছে, সেটা এক্সপ্লোর করা উচিত। এতবার দেওয়ার পরও যদি আমি ফেল করছি, এটা আমার জন্য নয়, মেনে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। কেউ হয়তো গৃহস্থ আশ্রমের ক্ষেত্রে খুঁজেই যাচ্ছে যে না, আমি ঠিক মনের মতো পাচ্ছি না, 35 বছর হয়ে যাচ্ছে আমার, 40 বছর হয়ে যাচ্ছে, খুঁজেই যাচ্ছি আমি। তো সঠিক সময় বিবাহ করা, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। আমি পারফেক্ট লোককে খুঁজে নিলেই যে বিরাট কিছু হয়ে গেল আমার, তা নয়। একটু মোটামুটি ইমপারফেক্ট লোককে নিয়েও যদি আমি সঠিক সময়ে ম্যারেজ করি এবং আমি কম্প্রোমাইজ করার মেন্টালিটি রাখি, দেন পারফেক্ট। আদারওয়াইজ অনেক কমপ্লিকেশনস হতে পারে। তো সেই জন্য মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে যতটুকু আমাদের কর্মে যেটা আছে, প্রথমে চেষ্টা করবে, একদম নয় যে হাত গুটিয়ে বসে থাকবো আমার ভাগ্যে যা আছে হবে, সেটা কেউ বলছে না। সাফিসিয়েন্টলি চেষ্টা করো, তারপরেও যদি না হচ্ছে সেটাকে মেনে নিতে শিখতে হবে, না হলে কি হবে, বেশি দুঃখ পাবো। আমার কর্মে যদি কোনো শাস্তি লেখা থাকে, সেটাকে যদি আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, তাহলে বেশি শাস্তি পেতে হবে আমাকে। চিত্রকেতু মহারাজের কাছে যেটা হলো, সন্তান না হওয়ার দুঃখ ইজ ফাইন, কিন্তু সে সেটাকে বাইপাস করতে চেয়েছিল, তার কপালে লেখা আছে যে সন্তান না হওয়ার দুঃখ তোমাকে পেতে হবে। সে সেই শাস্তিটাকে অ্যাভয়েড করতে চেয়েছিল, তাই বেশি বড় শাস্তি পেল সে। তো সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো এটা ইম্পর্টেন্ট যে আমরা যেন পারফেকশনিস্ট হয়ে না যাই, বা হর্ষশোকের স্টোরি, সেটা আমাদের মাথায় রাখা উচিত। গো উইথ দ্য বেস্ট ম্যাচ। হুম। আরেকটা জিনিস হচ্ছে যে কি টু সাকসেস ইন গৃহস্থ লাইফ, সেটা কি, নট ফাইন্ডিং দি পারফেক্ট পার্টনার, বাট মিউচুয়াল অ্যাডজাস্টমেন্টস অ্যান্ড কম্প্রোমাইজ। মিউচুয়ালি আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, একে অপরের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে। হুম। তবে গৃহস্থ আশ্রম সাকসেসফুল হবে, কারণ পারফেক্ট ম্যাচ কেউ নয়। আর ম্যাচ মেকার হিসেবে আমরা যখন সার্ভ করছি, একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের প্রে করতে হবে কৃষ্ণের কাছে,
So pray to Krishna. Please guide me. Could there be a good team in service to you? Would this work out? So that the couple can serve Lord nicely. তো আমরা যেন দুটো জিনিস প্রে করতে হবে। ম্যাচ মেকার যে সে তাকে ভাবা উচিত, হে কৃষ্ণ তুমি আমাকে তোমার ইনস্ট্রুমেন্ট হিসাবে ইউজ করো, আমি যেন তোমার সন্তুষ্টির জন্য একটা ভালো সার্ভিস করতে পারি, এবং এই কাপল যেন তোমার সেবা ভালোভাবে করতে পারে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে বি ডিট্যাচড। তখন সবসময় ভাবা উচিত যে আমি একজন সেবক রূপে তাকে অ্যাসিস্ট করার চেষ্টা করছি, তার উপর কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না। সেই ডিসিশন নিতে পারে তার, আমি শুধু বলে দিতে পারি দেখো এরা এই যে ক্যান্ডিডেট তোমার সাথে ম্যাচ হতে পারে, এদের এই ভালো এই খারাপ, তারপরে সে নিজে ডিসাইড করতে পারে। Over the years, by Krishna's mercy, I have been able to bring several devotees together in marriage and could clearly perceive myself serving as Krishna's instrument. তো মাতাজি বলছেন যে এত বছরের অভিজ্ঞতা থেকে বেশ কিছু জনের ম্যাচ মেকিং আমি করেছি এবং নিজেকে আমি কৃষ্ণের ইনস্ট্রুমেন্ট রূপে বুঝতে পারি। He always acts through his devotees. We not only experience this principle in book distribution and preaching, but also when we are serving as a matchmaker or mentor. তো তিনি যে আমাদের থ্রু দিয়ে কাজ করেন, কৃষ্ণ যে আমাদেরকে ইনস্ট্রুমেন্ট বানিয়ে কাজ করেন, সেটা বুক ডিস্ট্রিবিউশনে বুঝতে পারি, প্রিচিং এ বুঝতে পারি, ম্যাচ মেকিং এর সময়তেও বুঝতে পারি। Paramatma within our heart will respond to our burning and selfless desire to serve devotees by inspiring us from within to move in the right direction. পরমাত্মা হিসাবে তিনি আমাদেরকে গাইড করবেন কখন কিরকম স্টেপ নিতে হবে। জাস্ট লাইক সংকীর্তন, কেউ যদি প্রিচিং করেন পরমাত্মা গাইড করেন, ঠিক এরকম যে কোনো সার্ভিস কৃষ্ণের জন্য আমরা যদি করতে চাই, পরমাত্মা উইল গাইড আস। ইট ক্যানট বি ডান মেকানিক্যালি, কৃষ্ণের সাহায্য ছাড়া মেকানিক্যালি এটা সম্ভব নয়। Once a matchmaker finds a possible candidate, he can arrange to get their astrological compatibility checked. If their charts look alike, they may connect reasonably well and have a chance to complement each other in devotional service. He can send each of them to the other's application form, including a photo, and ask whether they would like to meet and get to know each other. তো এটা আগেও ডিসকাস করলাম, অন্য বাকি সব ফ্যাক্টর দেখা উচিত। দুটো মেইন ফ্যাক্টর, ভক্তি অ্যান্ড ফ্যামিলি রিকোয়ারমেন্টস, সেটা যদি ম্যাচ করে তারপর দেখা উচিত অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি, সেটাও যদি ঠিকঠাক ম্যাচ করছে তারপর জিজ্ঞেস করা উচিত যে এর সাথে তোমার ম্যাচ ভালো হচ্ছে, তো তুমি কি এর সাথে কথা বলতে চাও বা কিছু কোয়েশ্চেন করতে চাও। তো তারপর সেই ক্যান্ডিডেট ডিটেলস পাঠানো উচিত একে অপরকে, এবং তারা যদি মিট আপ করতে চায় সেটা অর্কেস্ট্রেট করা উচিত, যে কোন জায়গাতে মিট করবে কি করবে না করবে সেটা দেখা উচিত। In this way, the mediator can predetermine if there is any potential compatibility before they get attached on the emotional or sensual platform, especially if they may not be well suited for each other. তো কেউ ইমোশনালি অ্যাটাচড হয়ে যাওয়ার আগে ম্যাচ মেকারের দায়িত্ব হচ্ছে ইনিশিয়াল একটা ফিল্টারিং করে দেওয়া, ঠিক আছে? কারণ একবার যদি ছেলে মেয়ে কথা বলতে আরম্ভ করে দেয়, দেন বাস ইট ইজ গন ফ্রম ইউর হ্যান্ডস। এ তাকে আর আটকানো যাবে না, সে যতই বলুক না না আমি তো বন্ধুর মতো কথা বলি, এগুলো সব ফালতু কথা। কোনো ছেলে আর কোনো মেয়ে যদি পার্সোনালি কথা বলতে আরম্ভ করে দিয়েছে, ইট ইজ গন, আর কিছু করা যাবে না তাদেরকে। তো সেজন্য ম্যাচ মেকারের দায়িত্ব হচ্ছে যে এই জিনিসটা হওয়ার আগে, তারা কথা বলার আগে ইনিশিয়াল কিছু চেক করে নেওয়া, যে এর ব্যাকগ্রাউন্ড মিলছে কিনা, বা অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি আছে কিনা, হ্যাঁ, বা সিরিয়াস কিছু ইস্যুস আছে কিনা তার, যে এর নেচার ওর নেচার কমপ্লিটলি আলাদা, এরকম কিছু রয়েছে কিনা, সেই জিনিসগুলো ম্যাচ মেকারের ইনিশিয়াল চেক করে নেওয়া উচিত। ওকে, সো matchmaker should do an initial check before candidates start talking and get emotionally attached. এই কথাটা মাতাজি বহুবার বলেন
একবার যদি ইমোশনাল অ্যাটাচমেন্ট চলে আসে, দেন জিনিস কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই যে ইমোশনালি অ্যাটাচড, একটা হচ্ছে ফিজিক্যালি অ্যাটাচড, মানে যদি তাদের মধ্যে কোনো মাতাজি আর প্রভুজির মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ হয়ে যায়, তার মানে স্ট্রিক্টলি সেখানে চেস্টিটি ভায়োলেশন হয়ে গেছে, এবং মানে তার সাথে বিয়ে দেওয়া ছাড়ার কোনো উপায় থাকে না, মানে খুব বাড়াবাড়ি স্তরে পৌঁছে গেছে সেটা। কিন্তু ইভেন সেটা যদি না হয়, ইমোশনালি কথাবার্তা ভালো হচ্ছে, আমি মন দিয়ে ফেলেছি এই যে ব্যাপারটা, সেটাও কিন্তু পার্সিয়াল চেস্টিটি ভায়োলেশন। তো সেইটা দেওয়ার আগেও বহুবার ভাবা উচিত যে এই আমার হাজবেন্ড হবে তো। শরীর দেওয়ার আগে তো ভাবা উচিতই, মন দেওয়ার আগেও ভাবা উচিত। এমন নয় যে আমি মন দিয়েছি ঠিক আছে, আবার মন উইথড্র করে নিয়ে এলাম আরেকজনকে দিলাম। নো, নট লাইক দ্যাট। ঠিক আছে, আমাদের সবসময় ভাবতে হবে যে আমরা যেন পিওর থাকি, একজনকেই মন আর শরীর দেব, স্পেশালি ফর মাতাজিস। চেস্টিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব সহজেই আমরা যেন কাউকে মন না দিয়ে দিই, সেটা বুঝতে হবে। আমি যখন 100% কনফার্ম যে এনার সাথেই হবে বিবাহ আমার, তখনই আমি করবো। তার আগে পর্যন্ত ডিস্টেন্স মেনটেন করা উচিত, নাহলে প্রচুর কমপ্লিকেশন আসবে। ঠিক আছে, আমি সেই মানে এক্সপিরিয়েন্স নিয়ে নেক্সট যখন অন্য কোনো হাজবেন্ডের সাথে যাচ্ছি, আমার আগে একজনকে আমি মন দিয়ে ফেলেছি, তো সেটা দিয়ে অনেক প্রবলেম হবে গৃহস্থ লাইফে। সব দিক থেকে আমার সাধনা ভালো হবে না, আমার গৃহস্থ লাইফ খারাপ হবে, স্বামীর সাথে সম্পর্ক খারাপ হবে, সমস্ত কিছু দিক থেকে প্রবলেম। তো সেটা একটা ম্যাচ মেকারের দায়িত্ব যে ইনিশিয়াল চেক করা যে সব ঠিকঠাক ম্যাচ করছে কিনা। দ্য ম্যাচ মেকার শুড প্রপোজ দ্যাট দ্য ক্যান্ডিডেটস অনলি পারসু ওয়ান পার্সন এট এ টাইম, টু মিট উইথ সেভারাল পার্সন সাইমালটেনিয়াসলি মে কাল্টিভেট আনচেস্ট মুড। হ্যাঁ, তো এটাও ইম্পর্টেন্ট যে যখন সে বিভিন্ন জনের সাথে কথা বলছে, আমি কাউকেই সিলেক্ট করিনি। হুম বিভিন্ন জনের সাথে কথা বলছে, ধরো একজন প্রভুজি বিভিন্ন মাতাজিদের সাথে কথা বলছে, তো অ্যাট এ টাইম একজনের সাথেই কথা বলা উচিত। এবং আমি যদি বিলিভ করি যে না তার সাথে আমার হবে না, তখন আই ক্যান মুভ অন টু দ্য নেক্সট ক্যান্ডিডেট। এমন নয় যে আমি এর সাথে, ডেটিং এর মতো নয় যে এর সাথে একবার ট্রাই করে দেখলাম, সোমবার মঙ্গলবার ওর সাথে, বুধবার ওর সাথে কথা বললাম, এরকম নয় ব্যাপারটা। আমার ম্যাচ মেকার বলবে এর সাথে তোমার বেস্ট ম্যাচ, তো তার সাথে প্রথমে আমাকে ট্রাই করা উচিত, কথা বলা উচিত। তখনও কিন্তু ইমোশনালি অ্যাটাচড হচ্ছি না, আমি জাস্ট কথা বলছি। যদি দেখি কথা বলে বুঝলাম যে না হবে না, এর সাথে কিছু সমস্যা আছে, দেন মুভ অন টু দ্য নেক্সট বেস্ট ক্যান্ডিডেট, এইভাবে যাওয়া উচিত। ঠিক আছে, সাইমালটেনাসলি যাওয়া উচিত নয়, সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো কি বলা হচ্ছে, মিট উইথ ওয়ান পার্সন এট এ টাইম, ওয়ান পার্সন এট এ টাইম মিট করা উচিত। সাচ বিহেভিয়ার ইজ অ্যাকিং টু ডেটিং অন মেটেরিয়াল প্ল্যাটফর্ম। যদি একসাথে আমরা বহুজনের সাথে মিট করছি, তাহলে ডেটিং এর মতো লাগবে। However, this process should be approached in a sober mood, seeking a connection that will advance the spiritual development of all concerned. Moreover, we cannot open our heart and mind to one individual if it is distracted by other candidates, constantly comparing one with the other or feeling torn between two persons. তো নাহলে কি হবে, আমরা কম্পেয়ার করতে থাকবো যে এর এটা ভালো ওর এটা খারাপ, সেটা নয়। তো জিনিসটা হোলিস্টিক্যালি হবে না। তো যখন আমি একজনের সাথে কথা বলছি, মনে প্রাণে সেটাতেই কনসেন্ট্রেট করা উচিত, চেষ্টা করা উচিত, সেটা যদি হয়ে যায়। সেটা না হলো, তারপর আমরা নেক্সট ক্যান্ডিডেটের কথা ভাবতে পারি। এবং কথা বলার সময় আমাদের হৃদয় খুলেই বলা উচিত, যদি আমাদের কিছু এক্সপেকটেশন থাকে সেগুলো প্রপারলি জানিয়ে দেওয়া ভালো। And our counterpart will not be able to open himself to us, knowing that we are considering another person. Such dating practices will only lead to superficial connections, prolonging the process and making it difficult to determine the most suitable person for a future marital relationship. এটা যদি না করি তাহলে কি হবে, otherwise it is dating, and dating will lead to superficial connection, deep connection হবে না যদি আমি simultaneously meet করি। We can begin by meeting the most promising candidate. Most promising আমার সাথে বেস্ট ম্যাচ যার আছে তার সাথে দিয়ে স্টার্ট করতে পারি। And if after some time it becomes apparent that the chemistry is not right between the two, we can consider the next best option, যেটা আমরা আলোচনা করলাম অলরেডি, যে বেস্ট অপশন দেখা উচিত, সেটা না হলে নেক্সট বেস্ট।
তো এই সম্বন্ধে কিভাবে করতে পারি? মিট দ্য বেস্ট অপশন if does not work out then next best কার সাথে মিট করা উচিত? It is advisable not to inform a devotee about different candidates before checking their astrological compatibility to determine whether there is some level of like-mindedness. Since searching for a spouse is both a sensual and emotional experience, we want to minimize anxiety in devotees' minds by doing as much research in advance as possible to narrow down the potential candidates. Nonetheless, it may be pacifying for a devotee to simply know that his experienced well-being friends are working on this topic. তো আরেকটা জিনিস হচ্ছে যে ধরো অ্যাজ এ ম্যাচ মেকার কোন একজন ক্যান্ডিডেটের জন্য তুমি পাঁচজনকে দেখতে পাচ্ছ পসিবল ম্যাচ। তুই পাঁচজনকেই ডাইরেক্টলি তোমার তাকে বলে দেওয়া উচিত নয় তোমার সাথে বুঝলে পাঁচজনের ম্যাচ আছে। বাকি সমস্ত ফ্যাক্টর কনসিডার করে তুমি মানে যেটা বললাম ভক্তি, ফ্যামিলি রিকোয়ারমেন্টস, অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি দেখে যদি আমরা দেখি এর মধ্যে তিনজনই তার জন্য সুটেবল, বাকি দুজন কিন্তু সুটেবল হচ্ছে না, হুম, তাহলে আমাদের সেই তিনজনই একে একে বলা উচিত যে এরকম ক্যান্ডিডেট রয়েছে, বেস্ট ম্যাচ এটা। তো একটা ইনিশিয়াল চেক দরকার, তা না করে বাকি সবার নাম যে আমাদের সঙ্গে এই এই প্রভুজি কানেক্টেড আছে, কোনো একজন মাতাজিকে আমি সবার লিস্ট পাঠিয়ে দিলাম না, যাদের সাথে তার পোটেনশিয়াল ম্যাচ আছে তাদের লিস্টই পাঠাবো আমি তাকে। In Kiev, the capital of Ukraine, the marriage committee of the ISKCON temple has managed to arrange around 65 marriages over the past 10 years. ইসকন ইউক্রেন, কিভ মানে ইউক্রেনের রাজধানী, সেইখানে যে ইসকন টেম্পল আছে প্রায় বিগত 10 বছরে 65টি ম্যারেজ তারা অ্যারেঞ্জ করতে পেরেছে। দিস ওয়াজ ডান থ্রু ফাউন্ডেশন অফ শেল্টারিং রিলেশনশিপ অ্যান্ড মেন্টারিং প্রোগ্রাম, এবং মাতাজির বইয়ের উপর বেশ করে। They were able to propose a spouse for devotees who I thought on their own may never be able to find a suitable match. তো তারা এমন কিছু ক্যান্ডিডেটের জন্য সুটেবল ম্যাচ খুঁজে দিয়েছিল যারা নিজেরা খুঁজলে হয়তো কোনোদিনই পেত না সুটেবল ম্যাচ। দ্যাট ইজ a great service. But the marriage committee, in cooperation with the mentors, was successful in helping such devotees to enter Grihastha ashram. টেম্পলের কমিউনিটি উইথ মেন্টার্স তারা সবাই মিলে এই ম্যাচ মেকিংটা করেছে। Whenever I ask Ukrainian devotees, so how did you meet each other? I receive standard answer, our mentors put us together. তো ইউক্রেনের ডিভোটিসদেরকে আমি যখনই জিজ্ঞেস করি মাতাজি বলছেন যে তোমরা কিভাবে তোমাদের বিয়ে হলো, না আমাদের মেন্টাররা অ্যারেঞ্জ করে দিয়েছেন। তো দিস ইজ আ ভেরি নাইস থিং যে স্পিরিচুয়াল সুপিরিয়ার্স বা মেন্টার্সরা অ্যারেঞ্জ করছেন, সেটা বেটার, আমরা নিজেরা অ্যারেঞ্জ করাটা ঠিক নয়। আনলেস আ পারসন has developed a trusting and confidential relationship with his mentor or matchmaker, he will not be comfortable allowing that person to assist with such an intimate and personal matter as finding a spouse. Our ability to help devotees enter married life very much depends on our relationship with them. তো আমি যে আমার মেন্টরকে মানে ট্রাস্ট করবো এই ম্যাটারে, সেটার জন্য মেন্টরের সাথে আমার রিলেশনশিপ ভালো থাকা উচিত, পার্সোনাল রিলেশনশিপ থাকা উচিত। কারণ এটা একটা লাইফের ডিসিশন, আমি কাকে বিয়ে করব, কার সাথে গৃহস্থাশ্রমে প্রবেশ করব। তো সেই ডিসিশনটা মেন্টার নিক আমার, তার জন্য মেন্টারের উপর আমার কনফিডেন্স থাকতে হবে। তো সেই জন্য কি করতে পারি, অনলি যে ক্যান্ডিডেটদের সাথে আমার এইরকম সম্পর্ক তাদের ক্ষেত্রেই আমরা এই রেসপন্সিবিলিটিটা নিতে পারি। জোর করে আমি মেন্টর হয়ে গেছি, আমি জগৎ গুরু হয়ে গেছি, আমার দায়িত্ব সবকিছু, সেটা নয়। যে তোমাকে ওই দায়িত্বটা দেয় মন থেকে তার জন্যই তোমার নেওয়া উচিত। ফর এক্সাম্পল আমরা সাজেস্ট করি আমাদের মেন্টার্সরা তাদের দুটো গ্রুপ থাকবে, একটা হচ্ছে বিগ গ্রুপ, একটা হচ্ছে স্মল সিনসিয়ার গ্রুপ। জেনারেলি বিগ গ্রুপে অনেকে থাকে, তারা আছে জাস্ট গ্রুপে পড়ে আছে, মেন্টারের সাথে বিশেষ কোনো কানেকশন নেই। কিন্তু সিনসিয়ার গ্রুপে যে ক্যান্ডিডেটসরা থাকে তাদের সাথে মেন্টারের কানেকশন রয়েছে এবং তারা তাকে মেন্টার হিসাবে অ্যাকসেপ্ট করে। তো উই শুড ফোকাস অন দেম। জেনারেল মাস থেকে কেউ যদি বলে যে মাতাজি বা প্রভুজি আমার জন্য আপনি যদি এটা করেন ভালো হয়, তো তারা জিজ্ঞেস করলে আমরা করতে পারি। আদারওয়াইজ আমাদের যাদের সাথে ভালো সম্পর্ক আছে তাদের জন্য এটা করা উচিত, কারণ তাকে আমাকে অথরিটিটা দিতে হবে। সে যদি আমাকে ওই অথরিটিটা না দেয় আমি জোর করে এই সার্ভিসটা করতে পারি না। অ্যাজ উই নো ইন ফরমার ডেজ পেরেন্টস পারফর্ম দিস টাস্ক, আগেকার দিনে বাবা মা এই টাস্কটা করতো।
কিন্তু এখনকার দিনে হতে পারে অনেক বাবা মা ভক্ত নয়, সেই জন্য মেন্টরদেরকে এই রেসপন্সিবিলিটি নিতে হয়। সো যেটা আমরা দেখলাম, only serve as a matchmaker if the candidate allows you to do so. ক্যান্ডিডেট যে অ্যালাউ করছে সেটা তুমি বুঝতে পারবে যে ভেতর থেকে সে অ্যালাউ করছে কিনা, তার সাথে তোমার সম্পর্ক কিরকম। বেসড অন রিলেশনশিপ অফ মেন্টর অ্যান্ড মেন্টি। আগের দিনে বাবা মা সেই কাজটা করতো, তো কাইন্ড অফ আমি বাবা মায়ের ভূমিকাটা নিচ্ছি। তো তাকে মন থেকে মনে করতে হবে তো যে আমার বাবা মায়ের মতো বা আমার স্পিরিচুয়াল গাইডের মতো। সে যদি মনে না করে জোর করে করাটা ঠিক নয়। ওকে। And the daughters and sons had unflinching faith in their parents' ability to find the best match. এবং সন্তানদের অনেক ফেথ ছিল বাবা মার উপর যে বাবা মা আমার জন্য সঠিক পাত্র বা পাত্রী খুঁজে আনবে। Similarly, a devotee requires trusting relationship with the mentor in order to be assisted in such a personal matter. তো সেরকম ক্যান্ডিডেটেরও মেন্টরের উপর এরকম আস্থা থাকা উচিত যে আমার মেন্টর যখন কাউকে সাজেস্ট করছে সে আমার ভালো চাই সব দিক ভেবেই করছে। If this foundation of trust and affection is not there, a devotee may feel, no, forget it. I am going to allow anybody to tell me whom I should marry. I will work. I am not going to allow anybody to tell me whom I should marry. I will work this out myself. তো কোনো ডিভোটি ভাবতে পারে যে আমার মেন্টর কেন খুঁজে দেবে আমার জন্য, আমি তাকে মেন্টর হিসেবে মানি না, আমার লাইফ আমি এই ডিসিশনটা নেব। তো এরকম যদি কারোর মেন্টালিটি আছে, আমরা যদি বুঝতে পারছি, তাকে জোর করে হেল্প করতে যাওয়া উচিত নয়, তার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে। সে যদি নিজে খুঁজতে চাও তাকে অ্যালাউ করা উচিত। The experience in Kiev has shown that the marriages arranged with the help of a mentor and a marriage committee are healthy and strong, and there has not been a single divorce in the group. এইটার উপর বেশ করে যখন ম্যাচ মেকিং করা হয়েছে সেখানে কোনো ডিভোর্স হয়নি। তো এটা একটা পজিটিভ জিনিস। While there may also be stable marriages where partners meet each other without a mentor or advisor involved, there have been also a good number of divorces in the latter group. তো বলছে এটার মানে এরকম নয় যে মেন্টাররা ম্যারেজ অ্যারেঞ্জ করে দিলেই সেটা স্টেবল হবে আর নিজের অ্যারেঞ্জ করলেও হবে না। আমরা জানি যে বহু লোক আছে ইসকনের বাইরে, তারা নিজে নিজেই ম্যারেজ করছে এবং তারাও সাকসেসফুলি জীবনের শেষ পর্যন্ত একসাথে থাকছে। তো এরকম নয়, এটা গ্যারেন্টি নয় যে মেন্টাররা চুজ করে দিলেই তোমার একদম ইরেজিস্টেবল হয়ে যাবে, বিরাট গৃহস্থাশ্রম হয়ে যাবে। এভরিথিং ডিপেন্ডস অন দ্য ক্যান্ডিডেট। বাট এইটাতে চান্সেস বেশি থাকে যে তোমার গৃহস্থাশ্রমটা সফল হবে যদি সিনিয়ররা এই সমস্ত মাতাজির বইয়ের প্রিন্সিপাল ফলো করে অ্যারেঞ্জ করে। When a mentor arranges a candidate for marriage, he will continuously be a part of this couple's life. It is only natural since he has a deep interest in their spiritual well-being. Thus, whenever challenges arise, the spouse turn to him for help and guidance. In this way, any obstacle which married life may bring about can easily be conquered by the continuous help and support of their mentor. Stable marriages are a vital element of community development. They provide stability and harmony not only for the married couple but also for the community at large, and offer a solid foundation to wholeheartedly develop our relationship with Krishna. Furthermore, they bring about happy and well balanced children who are the future of our society. তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলা হচ্ছে যে এটা একটা ওয়ান টাইম ডিউটি নয় যে বিয়ে দিয়ে দিয়েছি বাস এবার তোমরা বুঝে করো, নো, এটা লাইফ লং রেসপন্সিবিলিটি। সো ম্যাচ মেকিং is not a one time job. Later, if couples have problem, they can come to matchmaker or mentor. এটাকে বলে গৃহস্থ কাউন্সিলর। তো জেনারেলি যে ম্যাচ মেকিং করেছে সে হতে পারে গৃহস্থ কাউন্সিলর। জেনারেলি এরকম হয় যে মাতাজিও সাজেস্ট করেছেন যেরকম যে যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে ম্যাচ মেকার হয় সেটা খুব ভালো, মানে একজন করছে না দুজন করছে।
ওয়াইফ সে মাতাজির সাথে কথা বলতে পারে, আর হাজব্যান্ড সে প্রভুজির সাথে কথা বলতে পারে, এবং দিয়ে ওয়াইফ আর হাজব্যান্ড ডিসকাস করতে পারে যে মাতাজির সাথে কথা বলে কি বুঝলাম আর প্রভুজির সাথে কথা বলে কি বুঝলাম, তাহলে ভালো ম্যাচ মেকিং হতে পারে। ঠিক আছে। এবং এই ধরনের ম্যাচিওর গৃহস্থ কাপল তারা অন্য গৃহস্থ কাপলদেরকে কাউন্সিল করতে পারে। অনেক সময় এরকম হয় যে গৃহস্থ লাইফে কেউ কোনো প্রবলেম ফেস করছে, ঠিক আছে, তো সেটা মিউচুয়াল কথা বলে ঠিক হচ্ছে না, এরকম অনেক সময় হয়। কিছু কিছু প্রবলেম আছে যে নিজেদের মধ্যে হাজব্যান্ড আর ওয়াইফ কথা বলে ম্যাটারটাকে সেটেল করে নিতে পারে, কিন্তু কিছু কেসেস থাকবে যেখানে তোমরা নিজেদের মধ্যে কথা বলে ম্যাটারটাকে সেটেল করতে পারবে না। এটা এটা জাস্ট লাইক 6 আর 9। একজন একদিক থেকে জিনিসটাকে 6 দেখছে, অন্যজন আরেক দিক থেকে জিনিসটাকে 9 দেখছে। তো একে অপরকে কিছুতেই বোঝাতে পারছে না যে সে কি ভাবছে। তো এখানে একজন থার্ড পার্সন দরকার, যে দুজনের কাছ থেকেই শুনবে এবং বলবে না মাতাজি, এই জায়গায় প্রভুজি কিন্তু ঠিক বলছে, প্রভুজিকে বলবে যে আপনি ঠিকই বলছেন, কিন্তু এইটাও ঠিক মাতাজি যা বলছেন। তো এইভাবে একটা কাউন্সিলিং এর দরকার আছে। না হলে কি হয়, হাজব্যান্ড ভাবতে থাকে ও ওয়াইফ এ তো আমার ভুল ধরবেই সবসময়, আর ওয়াইফ ভাবতে থাকে ও হাজব্যান্ড এ তো আমাকে ভুল ধরবেই, আমি ঠিক হলেও। কিন্তু থার্ড পার্সনের কাছে যখন কেউ যায়, সে ভালোটাও বলবে খারাপটাও বলবে যে মাতাজি আপনার এটা ঠিক এটা ভুল, আর প্রভুজি আপনার এটা ঠিক এটা ভুল। তখন তারা বিশ্বাস করবে হ্যাঁ তাহলে নিউট্রাল, সব দোষ দেখছে না আমার, আমি যেটা ঠিক বলি সেটাকে ঠিক বলছে। তো এই ধরনের ব্যক্তিকে বিশ্বাস করা যেতে পারে। তো কোনো ইস্যু হলে সেই জন্য রাধেশ্যাম প্রভু রেকমেন্ড করেন যে প্রত্যেক গৃহস্থার একজন ম্যারেজ কাউন্সিলর থাকা উচিত, গৃহস্থ কাউন্সিলর। তো আমাদের যারা প্রেজেন্ট মেন্টার্স, হোপফুলি তারা ম্যাচিওর করবেন যখন, দে উইল সার্ভ এজ ফিউচার গৃহস্থ কাউন্সিলার্স অলসো। ওকে। তো ইয়েস, তো এরপর কারণ কি এটা কেন ইম্পর্টেন্ট, এটা ওয়ান টাইম কোনো বিজনেস নয় যে আমি একবার দেখে দিলাম বাস হয়ে গেল, আমাদের লাইফ লং দেখতে হবে তাদের গৃহস্থ লাইফ ভালো চলছে কিনা। এবং গৃহস্থ লাইফ ভালো চলা মানে ভালো সন্তান উৎপন্ন হবে, এই সন্তান হচ্ছে আমাদের ফিউচার। তো ভালো গৃহস্থ লাইফ চলাটা খুব ইম্পর্টেন্ট। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট সার্ভিস ম্যাচ মেকারদের জন্য। ঠিক আছে। তো সেই জন্যই কিছুদিন আগে আমরা একটা জিনিস নিয়ে ডিসকাস করছিলাম, এটা আগে বলে দিই। বিকজ এটা কেন ইম্পর্টেন্ট, বিকজ গুড গৃহস্থ লাইফ ব্রিংস গুড চিলড্রেন হু আর আওয়ার ফিউচার। তো সেই জন্য এটা একটা ইম্পর্টেন্ট সার্ভিস। তো সেই জন্যে মেন্টারদেরকে সবসময় এটা মাথায় রাখা উচিত যে আমরা আমাদের ক্যাপাসিটির বিয়ন্ডে যেন ক্যান্ডিডেট না নিয়ে নিই। সেই জন্য আমরা আলোচনা করেছিলাম যে আনলিমিটেডলি এক্সপান্ড করে প্রচার করে লাভ নেই যদি আমি তাদের টেক কেয়ার না করতে পারি। তো আমাদের হায়ারার্কিক্যালি আগে দেখতে হবে আমার টেক কেয়ার করার ক্যাপাসিটি আছে কিনা, সেই অনুপাতে আমাকে এক্সপান্ড করতে হবে। এই যে মাতাজি বলছেন কাউকে আমি বিয়ে দিয়ে ছেড়ে দিতে পারি না, তার লাইফ লং রেসপন্সিবিলিটি, সে তার প্রবলেম হলে আমার কাছে আসতে পারে। তো একটা মানুষ মেন্টর হিসেবে যে কাজ করছে তার নিজের জব থাকবে, তার নিজের সাধনা থাকবে, তার নিজের ফ্যামিলি থাকবে, তার প্রিচিং থাকবে। তো এত কিছু করার পর, মেনটেন করার পর, আমরা সবাই জানি কলিযুগের লাইফ কিরকম। তো এত কিছু করার পর সে তার যে মেন্টিদের কাছ থেকে বা কাউন্সিলরদের কাছ থেকে তারা পার্সোনাল প্রবলেম শেয়ার করবে। আমি মেন্টর হওয়া মানে তো এটা নয় জাস্ট একটা ক্লাস দিয়ে দিলাম হয়ে গেল। তার জীবনের সাথে আমি নিজেকে অ্যাটাচ করব, তার ওয়েল উইশার হিসেবে কাজ করব, তার সমস্যা হলে সেটা শুনবো, তাকে কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করব, তার জন্য প্রার্থনা করব। তো এর জন্য টাইম দরকার। তো সেজন্য 10 থেকে 15 জন, 20 জন ম্যাক্সিমাম আমি টেক কেয়ার করতে পারি। এর বেশি হলে আমি সবার পার্সোনাল প্রবলেম শুনতে পারবো না। তো সেজন্য কি করা উচিত, আমাদেরকে অর্গানিক্যালি গ্রো করা উচিত। একজন মেন্টর হয়তো 15 থেকে 20 জনকে সার্ভ করতে পারবে প্রপারলি। এবার তারা যাদেরকে সার্ভ করছে তারা আবার ম্যাচিওর হয়ে আরো 15-20 জনকে সার্ভ করতে পারে। তো এইভাবে এক্সপান্ড করা উচিত। ঠিক আছে। তো সেই জন্য আমাদের দেখে শুনে এটা করা উচিত। এরকম নয় আনলিমিটেড এক্সপান্ড করে দিলাম, প্রিচিং করে দিলাম তাহলেই হয়ে গেল, তাহলে জিনিসটা মানে ডিস্টার্ব হয়ে যাবে। আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমাদেরকে ক্যান্ডিডেট নিতে হবে, কারণ যার আমি দায়িত্ব নিচ্ছি সেটা তাকে তো আমি ভুলে যেতে পারবো না, তাকে আমি লাইফের কোনো পয়েন্টে ছেড়ে দিতে পারবো না। তো সেই জন্য সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। হুম। ওকে।
তো নেক্সট হচ্ছে কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড এটিকেট। তো ম্যাচমেকার হিসাবে কনফিডেন্সিয়ালিটি অ্যান্ড এটিকেট মেনটেন করতে হবে আমাদেরকে। তো সেটার জন্য কি করতে হবে, ওয়ান্স টু ডিভোটিস এগ্রি টু মিট and get to know each other, it is very helpful if the mentor or matchmaker can accompany the two on their journey and give the necessary support. The fact that two persons are considering married life should be kept entirely confidential. No one in the community should know about it in order to avoid unnecessary gossip and social pressure from other devotees. এটা একটা ইম্পর্টেন্ট রেসপন্সিবিলিটি ম্যাচমেকারের, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা, কাদের মধ্যে সম্বন্ধ চলছে সেইটা যেন কমিউনিটি সবাই না জেনে যায়। ঠিক আছে, মেনটেনিং কনফিডেন্সিয়ালিটি। ঠিক আছে, ডোন্ট ডিসক্লোজ the information about who are meeting each other। মানে কেউ কারোর সাথে যদি কথা বলছে বা কারোর মধ্যে সম্বন্ধ চলছে, সেটা বাকিরা যেন না জানে, কনফিডেন্সিয়াল রাখতে হবে। নাহলে কি হবে, বাই চান্স তাদের মধ্যে সম্পর্ক হলো না আর সবাই জেনে গেল, ধরো মাতাজি এ আর প্রভুজি বি এর মধ্যে সম্বন্ধ চলছে, সবাই জেনে গেল কমিউনিটিতে, ইয়ে আমরা বিয়ে বাড়ি খাবো, এরকম করে একটা উঠে গেল রব, দিয়ে দেখা গেল তাদের মধ্যে সম্পর্ক হলো না। মাতাজি কি হলো আপনার, ওই যে ওই প্রভুজি বিয়ের সাথে, হ্যাঁ প্রভুজি বিকে জিজ্ঞেস করবে, আচ্ছা আপনি মাতাজি এর সাথে দেখছিলেন না, কি হলো ওটা? ও হলো না, কেন হলো না? এই জিনিসগুলো খুব বাজে জিনিস, এত পার্সোনাল ডিটেলস তো আমার সবাইকে বলার দরকার নেই। তো সেজন্য শুধু ম্যাচ মেকার জানবে এই জিনিসটা, আনলেস সেটা ফাইনাল হচ্ছে, সেটা অ্যানাউন্সড হবে না। ডাইরেক্ট বিয়ের ইনভিটেশন কার্ড আসবে, তখন আমি জানতে পারবো আচ্ছা এই মাতাজির সাথে এই প্রভুজির বিয়ে হচ্ছে, তার আগে আমার জানার দরকার নেই অ্যাজ এ নর্মাল ক্যান্ডিডেট। তো সেটা খুব ইম্পর্টেন্ট। Thus, it requires the initial meetings between the two not take place in public. Initial meeting গুলো পাবলিক প্লেসে যেন না হয়, তাহলে সবাই জেনে যাবে। ঠিক আছে, মিটিং ইন প্রাইভেট প্লেসেস। প্রাইভেট প্লেসেস মানে এটাও নয় যে মাতাজি আর প্রভুজিকে একা ছেড়ে দাও, তারা প্রাইভেটলি মিট করুক বিবাহের আগে, নট লাইক দ্যাট, ম্যাচ মেকারের উপস্থিতিতে। কিন্তু সেটাও মাতাজি খুব ক্লিয়ারলি বলবেন যে এরকম নয় যে ম্যাচ মেকার তাদের মধ্যে বসে থাকবে, তারা কোনো পার্সোনাল কোয়েশ্চেনও জিজ্ঞেস করতে পারবে না কারণ মেন্টার বসে আছে, সেটা উচিত নয়। আবার একইভাবে তাদেরকে একসাথে ছেড়ে দিলাম আমি, একা তারা দেখা করে নিল কোনো একটা হোটেলে বা কোথাও পার্কে, সেটাও ঠিক নয়। তো কি করতে হবে সেটা মাতাজি বলবেন, যে ম্যাচ মেকার থাকবে, তাদেরকে একটা ঘরে বসানো হবে, ঘরের দরজাটা একটু ওপেন করে রাখতে হবে, পুরোটা ক্লোজ নয় পুরোটা ওপেন নয়, এতটা ওপেন নয় যে তাদের সব কনভারসেশন আমি শুনতে পাচ্ছি, আবার ক্লোজ করে দিলেও সমস্যা, একজন অবিবাহিত প্রভুজি আর মাতাজি তারা ঘরের ভেতরে আছেন দরজা বন্ধ করে, দ্যাটস নট গুড কালচার। তো সেই জন্য দিস ইজ আ ভেরি সেন্সিটিভ বিজনেস। Better to find a private setting. Many matchmakers like to present at those first meetings between the two candidates, at least in the beginning of each such encounter. He can briefly introduce the two individuals to each other and further guide them on what topics to discuss. তো ইনিশিয়াল মিটিং এ ম্যাচ মেকার একে অপরকে ইন্ট্রোডিউস করাতে পারে, এই প্রভুজি এই মাতাজি সে দুজনের ব্যাপারে ইনফরমেশন জানে, একে অপরকে ইন্ট্রোডিউস করাতে পারে। ম্যাচ মেকার introduces each other initial। ঠিক আছে, ব্রিফলি ইন্ট্রোডিউস করা হলো, অ্যান্ড ফার্দার গাইড দেম অন হোয়াট টপিকস টু ডিসকাস, এবং তাদেরকে এই কোয়েশ্চেনিয়ার গুলো দেওয়া যেতে পারে যে এই সমস্ত বিষয়ে তোমরা ডিসকাস করতে পারো, while reminding them of the goals and visions of গৃহস্থ life and the criteria for compatibility। কম্পাটিবিলিটি যে ক্রাইটেরিয়া আমরা পড়েছি আর গৃহস্থ লাইফের গোল কি সেগুলো আরেকবার মনে করে দেওয়া উচিত, কারণ অনেক সময় প্রভুজি মাতাজিকে দেখে, মাতাজি প্রভুজিকে দেখে এতটাই ইমপ্রেসড হয়ে গেল, ভুলেই গেল কি জিজ্ঞেস করতে হবে, তাই একবার মনে করিয়ে দেওয়া উচিত যে কি জন্য মিটিং করছি, গৃহস্থ লাইফের উদ্দেশ্যটা কি। অ্যাপেন্ডিক্সে এই সমস্ত কোয়েশ্চেন দেওয়া আছে, কারো দরকার হলে পার্সোনালি কন্ট্যাক্ট করুন, আমরা প্রোভাইড করব। In order to follow the Vaishnava etiquette, which recommends that a man and woman should not associate in a closed room by themselves unless they are married, the matchmaker can give the two some private space by going to the next room
and leaving the door a little open to maintain appropriate protocol. তো তাদেরকে একটু প্রাইভেসিও দিতে হবে, নাহলে পার্সোনাল কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারবে না ছেলে মেয়েকে। অ্যাট দ্য সেম টাইম বৈষ্ণব এটিকেট হচ্ছে এটা যে বিবাহের আগে বন্ধ রুমের মধ্যে থাকবে না তারা, তো সেজন্য দরজার আগে একটু খুলে ম্যাচ মেকার পাশের রুমে গিয়ে বসতে পারে। When serving as a mediator, I find it very helpful to present during the initial exchanges, especially when addressing sensitive or crucial topics. Let us remember that there is no objective hearing experience. Everybody hears according to their mindset and consciousness, especially when they are emotionally involved. Therefore, it may be vital to have a third person present who can hear in a more neutral and objective frame in mind. In this way, misunderstanding may be avoided. So, give them some privacy by going to next room and leaving the door little opened. ঠিক আছে। আর ইনিশিয়াল কিছু মিটিংসে ম্যাচ মেকার যদি উপস্থিত থাকে কোনো অসুবিধা নেই, কারণ মাতাজি বলছেন যে ধরো প্রভুজি কিছু একটা কথা বললো, মানে যে ক্যান্ডিডেটদের মধ্যে কথা চলছে সে হয়তো কথা বললো, মাতাজি সেটাকে অন্য সেন্সে নিয়ে নিল, ম্যাচ মেকার হলে মধ্যস্থতা করতে পারে, না না প্রভুজি এইটা বলতে চাইছেন মাতাজি, আপনি হয়তো বুঝতে পারছেন না, তো সে মিডিয়েশন করতে পারে। তো যদি সেরকম মনে হয় যে আমার উপস্থিতিটা ইম্পর্টেন্ট, সে উপস্থিত থাকতে পারে ইনিশিয়াল কিছু মিটিংসে। I remember a situation when a woman misinterpreted the words of a possible candidate due to her nervousness, and I was glad to be there to catch the error and mitigate the misunderstanding. তো মাতাজি বলছেন একবার এরকম একজন মাতাজি প্রভু যে একটা কথা বলেছেন সেটার উল্টো মিনিং নিয়ে নিয়েছিল, ভাগ্যিস আমি ছিলাম সেখানে, তাকে বোঝাতে পেরেছিলাম, সে তার জন্য ভালো ম্যাচ ছিল, কিন্তু এই কথাটার অন্য মিনিং নিয়ে নেওয়ার জন্য বিয়েটা ক্যান্সেল হয়ে যেতে পারতো তাদের। ঠিক আছে। তো ক্যান অলসো ডু মিডিয়েশন অ্যান্ড interpretation. Considering how much time and energy it takes to bring two candidates together and their chances that they are possible compatible, we can see the importance of helping to guide them through these initial encounters. তো মাতাজি বলছেন আমরা ম্যাচ মেকার হিসেবে জানি যে দুটো ক্যান্ডিডেটের সমস্ত কিছু ডিটেলস মিলিয়ে তাদেরকে এক কাছে আনতে কতটা এফর্ট দিতে হয়, এরপরে কেউ যদি একটা ভুল কথার ভুল মিনিং নিয়ে ক্যান্সেল করে দেয় সেটা মোটেই ভালো নয়, সেজন্য মিডিয়েশন করা দরকার আছে। After several meetings, when the couple discovers they are indeed like-minded on many levels and they have desire to continue the relationship with serious intention to marry, then they get engaged and begin associating with each other in public. At this point, other devotees in the community can be made aware of their intent. তো যখন ইনিশিয়াল মিটিংসের পর তারা একে অপরকে ভালোভাবে জেনে নিয়েছে এবং তারা এটাকে সিরিয়াসলি পারসিউ করার চেষ্টা করছে, পসিবলি তাদের এনগেজমেন্টও হয়ে গেছে, তখন আর্লি কেউ যদি চায় জানিয়ে দিতে পারে কমিউনিটিতে যে এই প্রভুজি আর মাতাজি তারা এনগেজড এবং তারা বিবাহ করতে চলেছে। ঠিক আছে, বা কেউ যদি চায় যে না আর একটু প্রাইভেট রাখবো, তাহলে ডাইরেক্ট বিবাহের সম্মতি জানাতে পারে, কিন্তু অ্যাটলিস্ট এই স্টেজ পর্যন্ত এগাতে হবে, এনগেজড হতে হবে, তারপর জানাতে হবে। তো সেটা হয়ে গেলো রিগার্ডিং মেনটেনিং কনফিডেন্সিয়ালিটি। নেক্সট হচ্ছে ক্ল্যারিফাইং ডাউটস অ্যান্ড ফিয়ার্স। এটা ওয়ান অফ দি আদার রেসপন্সিবিলিটি অফ মেন্টর বা ম্যাচমেকার। ভয় এবং বিভিন্ন প্রশ্ন দূরীভূত করা। An experienced matchmaker will never impose their own opinion whether or not two devotees should get married, not push for or against it, but will simply try to assist the person involved to see the situation from various angles of vision, pointing out the risks and challenges while highlighting the advantages and areas of commonality. In this way, the matchmaker helps them to come to their own decision. এটা আমরা আগে ডিসকাস করেছি, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। অ্যাজ ম্যাচমেকার ডোন্ট পুশ, যেটা সম্বন্ধ করতেই হবে মাতাজি, করতেই হয় প্রভুজি, এরকম নয়। জাস্ট এক্সপ্লেন the advantages and disadvantages
let them take decision, তাদেরকে নিজেদেরকে ডিসিশন নেওয়ার সুযোগ দেওয়া উচিত। To serve in this capacity is a very delicate matter which requires sensitivity and detachment. Detachment আমরা আগে আলোচনা করেছি, দরকার আছে। As soon as we have strong opinion or desire a certain outcome, we will be unable to maintain our detachment, and thus we may be disappointed if the arrangement does not come off as we were hoping for. তো যখনই আমরা মাইন্ডে রেখে দেবো যে এই মাতাজিকে এই প্রভুজির সাথে করব, এইরকম কোনো আইডিয়া রাখা উচিত নয়, তাহলে না হলে পরে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে এবং সেটা কৃষ্ণের ভালো সার্ভিস নয়। আমি নিজের একটা এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করছি, লেট কৃষ্ণ ওয়ার্ক, আমি জাস্ট ইনস্ট্রুমেন্ট, আমি আমার সার্ভিসটুকু করব। এই মাতাজির সাথে কে কে ম্যাচ করছে পাঠাবো, এই প্রভুজির সাথে কে কে ম্যাচ করছে পাঠাবো, তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস বলবো। আই এম জাস্ট ওয়ার্কিং এজ এ মিডিয়াম, তারা চুজ করবে। লেট কৃষ্ণ ওয়ার্ক, লেট কৃষ্ণ ডিসাইড কার কার সাথে বিয়ে হবে, আমি ডিসাইড করবো না। A matchmaker may even find themselves vicariously enjoying the romance of a dating couple. In this way, he may lose his neutrality and not remain impartial or equally disposed to both candidates. He may also lose the spiritual vision, not recognizing the needs of the individual people involved and what will be most beneficial for their devotional development. Hence, a matchmaker may, in these subtle ways, try to influence the outcome to achieve a particular result for his own gratification. This can complicate matters and have serious consequences. তো ম্যাচমেকারকে কি হতে হবে, ডিট্যাচড হতে হবে, আগে আলোচনা করেছি। should not have a strong opinion beforehand. তো বলছে অনেক সময় ম্যাচ মেকারের ভালো লাগে যে এদের মধ্যে কি সুন্দর প্রেম ডেভেলপ করছে, আহা এদের বিয়ে হলে খুব ভালো হয়, এইসব করা উচিত নয়। তোমার নিউট্রাল থাকা উচিত, অ্যাজ আ ম্যাচ মেকার ডিট্যাচ থাকা উচিত অ্যান্ড নিউট্রাল থাকা উচিত, না হলে কি হবে, অনেক কমপ্লিকেশন হতে পারে। হুম, ইম্পার্শিয়াল থাকতে পারবো না, নিউট্রাল ইম্পার্শিয়াল থাকা উচিত, যে আমি কোনো পার্শিয়ালিটি করছি না আর আমি তাদেরকে কোনো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি না। এটা যদি না হয় তাহলে কি হবে, আদারওয়াইজ ম্যাচ মেকার উইল লুজ স্পিরিচুয়াল ভিশন। দিয়ে বিবাহ অ্যারেঞ্জ করতে গিয়ে ম্যাচ মেকারিং মায়াতে চলে গেল, তার স্পিরিচুয়াল ভিশন চলে গেল, সে এনজয় করছে ক্যান্ডিডেটরা কিরকম তাদের মধ্যে রোম্যান্স হচ্ছে সেটাকে। তো কোনো কিছুর সাথে অ্যাটাচ থাকা উচিত নয়, হলে হলো না হলে না হলো। তো আমি পার্সোনালি একটা জিনিস মাথায় রাখি সবসময়, যে ফর এক্সাম্পল আমাদের যে কোনো কমিউনিটিতে ম্যাচ মেকিং ইজ নেসেসারি, অ্যাজ এ মেন্টর সেটা আমাদের রেসপন্সিবিলিটি। আমি সবসময় ভাবতে থাকি, আচ্ছা যদি আমরা এই জিনিসটা না করতাম এই সেবাটা, তাহলে কি জগতে কারোর বিবাহ হতো না? এমনিতেও বিবাহ হতো সবারই, কিছু না কিছু অ্যারেঞ্জ করতো। তো তারা কি করবে, তারা হয়তো জিজ্ঞেস করবে প্রভুজি আপনার কি জানা আছে কোনো মাতাজিকে বা কোনো প্রভুজিকে যারা আমাদের সাথে ম্যাচ হতে পারে পারফেক্টলি। তো আমি জাস্ট মিডিয়েট করবো, হ্যাঁ মাতাজি এই প্রভুজিরা বিবাহের জন্য পাত্রী খুঁজছেন, ওই ওই মাতাজিরা বিবাহের জন্য পাত্র খুঁজছেন। তো আমাকে একটা সিম্পল সার্ভেন্ট হিসাবে দেখা উচিত, কারণ আমি না থাকলেও লোকজনের বিবাহ আটকে থাকবে না, সেটা সবসময় মাথায় রাখা উচিত। তো আমি কিছু ডিসাইড করছি না, আমি জাস্ট ট্রাইং টু হেল্প দেম, আমার কন্ট্যাক্ট বেশি, সেটা দিয়ে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করছি। তো এটা আমরা মনে করলে আমরা ডিটেলস থাকতে পারবো। ইন টুডে সেকুলার সোসাইটি, স্পেশালি ইন ইন্ডিয়া but also in the Western world, it has become a thriving business to arrange a partner for an enormous fee. Therefore, when assisting devotees finding a spouse, we should be free from any monetary interest and not charge anything for our service. তো বলছে বিদেশে এবং ওয়েস্টার্ন কালচারে এখন ম্যাচ মেকিং করার জন্য ইনর্মাস চার্জ করছে, ফি নিচ্ছে অনেকে, কিন্তু অ্যাজ ডিভোটিস আমাদের কোনো মনিটারি বেনিফিট বা এগুলোর থেকে মুক্ত থাকা উচিত। We can, however, accept a donation given with gratitude in reciprocation for our endeavors. যদি কেউ তোমাকে ডোনেশন দেয় অ্যাজ এ গ্র্যাটিটিউড, দেন ইউ ক্যান টেক, সেটাকে তুমি ভগবানের সেবায় লাগাতে পারো। গিভিং অ্যান্ড অ্যাকসেপ্টিং গিফটস অর ডোনেশন ইজ আ প্রমিনেন্ট পার্ট অফ আওয়ার বৈষ্ণব কালচার। গিফট নেওয়া যেতে পারে কিন্তু কোনো কিছু চার্জ করাটা ঠিক নয়। অ্যান্ড গিভিং গিফট অ্যান্ড ডোনেশন এটা ইন্ট্রিক্যাল পার্ট, কেন? কারণ উপদেশামৃতে রূপ গোস্বামী বলছেন 6 ডিফারেন্ট ডিলিংস
ददाति प्रतिगृह्णाति गुह्यमाख्यति पृच्छति भुंक्ते भोजयति चैव षड्विधम प्रतिलक्षणम. A matchmaker should also be free from any kind of managerial interest. In one sense, it is only natural that seniors like to keep the devotees in the community they are already living in. However, when it comes to serving as a matchmaker, we have to wholeheartedly allow devotees to also consider candidates from other communities, even if it means the devotee will move away. তো অনেক সময় এরকম হতে পারে যে ম্যাচ মেকার চাইছে আমাদের কমিউনিটির মধ্যেই থাকুক সেই ডিভোটি, কিন্তু এটার সাথেও অ্যাটাচ থাকা উচিত নয়। যদি দেখা যাচ্ছে আমাদের কমিউনিটির মধ্যে তার জন্য ভালো ম্যাচ পাওয়া যাচ্ছে না, তাদেরকে অ্যালাউ করতে হবে, ঠিক আছে তুমি বাইরের কমিউনিটির সাথেও দেখো। ফর এক্সাম্পল, মায়াপুরের যে বৈষ্ণব ম্যাট্রিমনি অনেকেই আমরা সাজেস্ট করছি যাদের জন্য ভালো ম্যাচ পাওয়া যাচ্ছে না, মায়াপুরে, চৌপাটিতে, বিভিন্ন কাছাকাছি যে টেম্পল রয়েছে সেই কমিউনিটির সাথে তোমরা যুক্ত হয়ে সেখানে ফাইন্ড করতে পারো। হুম। তো হতে পারে হ্যাঁ সেখানে তাদের সাথে আমাদের কানেকশন চলেও যেতে পারে ভবিষ্যতে। যদিও আইডিয়ালি এটা ডিপেন্ড করে ক্যান্ডিডেটের উপর, সেই ক্যান্ডিডেট যদি কানেকশন রাখতে চায় তাহলে অবশ্যই রাখতে পারে। বেশি বিশেষত যেহেতু আমাদের অনলাইন কমিউনিটি, তো আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কানেক্টেড থাকতে পারি, কিন্তু ইয়েস আমাদের কোনো কিছুর সাথে যেন অ্যাটাচ না থাকি সেটা মেক শিওর করতে হবে। ক্যান্ডিডেটের ভালোর জন্য সমস্ত কিছু ইজ ফাইন, তার ভালোটা আমাদেরকে চাইতে হবে, আমার কোনো যেন ইন্টারেস্ট না থাকে সেইখানে, সেই জিনিসটা ইম্পর্টেন্ট। ওকে, by no means should a mediator try to manipulate the situation in order to keep devotees in his community by discouraging them from marrying somebody from another yatra. A counselor has to be detached enough to simply act in the best interest of devotees he is advising and not to consider any managerial advantages. In sheltering relationship, এই বুকটা মাতাজির কাউন্সিলিং নিয়ে, we discuss the important principle in regard to serving as a mentor. When serving in that role, we have to become people focused rather than project focused. This is the very important part of mentorship and also essential when it comes to serving as a matchmaker. তো সেম জিনিস আমাদেরকে ডিটাচ থাকতে হবে, এই প্রিন্সিপালটা খুব ইম্পর্টেন্ট যখন আমরা মেন্টর হিসাবে কাজ করছি। তাহলে কি হবে, ক্যান্ডিডেটও বুঝতে পারবে যে এ কখনো আমাকে নিজের কন্ট্রোলে রাখতে চায় না, আমার মেন্টর সবসময় আমার ভালো চেয়েছে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর আমি নিজের কন্ট্রোলে কেন রাখতে যাব সেটা আমাকে নিজেকে কোয়েশ্চেন করা উচিত। যদি এরকম মেন্টালিটি আসছে, আমি কি করতে চাইছি, আমি প্রিচিং করতে চাইছি ফর দি স্যাটিসফ্যাকশন অফ চৈতন্য মহাপ্রভু, আমি কি টেক কেয়ার করবো, আমার কি যোগ্যতা আছে, আমি ইনস্ট্রুমেন্ট হিসাবে কাজ করতে চাইছি চৈতন্য মহাপ্রভু, শ্রীল প্রভুপাদ, গুরু মহারাজ, ওনারা আমাকে দিয়ে কিছু সেবা করিয়ে নেবেন সেই জন্য। তো আমি কাউকে আমার নিজের আন্ডারে রাখবো, এটা খুব একটা কন্টামিনেশন, রাইট? যেটা আমরা দেখতে পাই যে অনেক ডিভোটিসদের মধ্যে গ্রো করে যায় যখনই সে একটা মেন্টরশিপ পজিশন পায়। তো অ্যাটলিস্ট ইন আওয়ার কমিউনিটি এটা আমাদের প্রয়াস যে আওয়ার ডিভোটি শুড বি ফ্রি ফ্রম দিস মেন্টালিটি। আমার মেন্টার মানে আমার আন্ডার, এই আন্ডার কথাটা মাথা থেকে ভুলে যেতে হবে। আই এম দেয়ার সার্ভেন্ট, আমি মেন্টার মানে দিস ইজ মাই সার্ভিস, আমার মেন্টিরা হচ্ছে আমার মাস্টার, তাদেরকে আমি কিভাবে সার্ভ করব অ্যাজ আ কেয়ারটেকার। একজন কেয়ারটেকার যেমন সবসময় চিন্তা করে যে আমার মনিবকে আমি সকাল থেকে কিভাবে সার্ভ করব, সকালে কি ব্রেকফাস্ট দেব, তারপরে কি দেব, তারপরে কোন সময়ে মাসাজ করতে হবে ইত্যাদি বিভিন্ন ভাবতে থাকে যে কিভাবে আমি আমার মাস্টারকে সার্ভ করব। সেরকম মেন্টারেরও চিন্তা করা উচিত যে আমার মেন্টিদেরকে আমি কিভাবে সার্ভ করব সব সময়তে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হচ্ছে যে উই শুড ট্রাই টু মিঙ্গল। আমাদের সাথে বহু মেন্টার্স কানেক্টেড আছে, সবসময় আমরা বলি যে তোমরা অন্য মেন্টরের কাছেও অ্যাপ্রোচ করতে পারো, বাবা কাকার মতো রিলেশনশিপ থাকতে হবে। একটা ফ্যামিলিতে যেমন বাবা আছে আমার, আমি জানি আমার বাবা, কিন্তু আমি আমার কাকার থেকেও গাইডেন্স নিতে পারি, আমি আমার জেঠুর থেকেও গাইডেন্স নিতে পারি। তো সেই কালচারটা বিল্ড আপ করতে হবে। ছিল প্রভুপাদের যারা ডিসাইপল তারা কিন্তু এরকম, যেমন যারা ভক্তিচরণ মহারাজের কাছে ইনিশিয়েটেড তারা জয়প্রতাপ স্বামী গুরু মহারাজকে শিক্ষাগুরু হিসাবে অ্যাকসেপ্ট করে, ভাইস ভার্সা। অনেক ডিভোটি যারা জয়প্রতাপ মহারাজকে ইনিশিয়েটেড ভক্তিচরণ মহারাজকে তারা শিক্ষাগুরু হিসাবে অ্যাকসেপ্ট করে, লেকচার শোনে। তো মহারাজকে সেটা বারণ করেছেন যে তুমি আমার গ্রুপে আছো, আমার আন্ডারে আছো, তুমি কেন ভক্তিচরণ মহারাজের কাছে লেকচার শুনছো? সেরকম নয়। তো দিস ইজ নট এ গুড কালচার। তো সেই জন্য আমরা বিভিন্ন মেন্টর গ্রুপে বলি যে অন্য মেন্টরদেরকে ইনভাইট করো তোমার গ্রুপে, তারাও তোমার ক্যান্ডিডেটদেরকে
কিছু কথা বলুক, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করুক। তো ইটস ওপেন কমিউনিটি, যে কেউ যে কারোর কাছে অ্যাপ্রোচ করতে পারে। কিন্তু অবভিয়াসলি একটা আমার মাথায় রাখা উচিত যে বাবা আমার বাবাই, আমি যেতে পারি সবার কাছে, কিন্তু বাবার সাথে যেন একটা স্পেশাল রিলেশনশিপ থাকে। যে মেন্টর যে দিনরাত আমার জন্য পরিশ্রম করছে, আমার জন্য প্রার্থনা করছে, তার সাথে আমার একটা স্পেশাল রিলেশনশিপ থাকবেই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইন আমার কমিউনিটি আমি যেন সবার কাছে অ্যাপ্রোচ করতে পারি। অ্যাজ এ মেন্টর আমার ছাড়া উচিত আমার, আমি যেন নিজের গ্রুপকে ক্লোজ না করে দিচ্ছি। অ্যান্ড আ বিগ অপরচুনিটি ইজ দ্য যাত্রাস। আমি তো সারা বছর মেন্টর হিসেবে আমার অ্যাসোসিয়েশন দিচ্ছি তাদেরকে, যাত্রার সময় এটা যেন না হয় আমি আমার মেন্টিদেরকে নিয়ে নিয়ে ঘুরছি। না, তাদেরকে ছাড়া উচিত, তারা অন্যদের সাথেও যেন অ্যাসোসিয়েট করে, অন্যদের কাছ থেকেও শিখতে পারে। আর সেটা তো অনেক লাভও হয় অনেক দিক থেকে। কিছু জিনিস মেন্টর বলতে পারবে না, সেটা অন্যরা বলতে পারে। ফর এক্সাম্পল, কোনো ক্যান্ডিডেট যদি তার মেন্টরের বিরুদ্ধে কিছু একটা আচরণ করছে, ভুল করছে, সেটা ডাইরেক্টলি মেন্টরের বলা উচিত নয়, কারণ বৈষ্ণবের নিজের প্রতি অপমান সহ্য করা উচিত। কিন্তু অন্য মেন্টররা বলতে পারে। আমাদের ভয়েসের রাধেশ্যাম প্রভু এরকম সিস্টেম ছিল, আমাদের প্রত্যেকের একজন মেন্টর ছিল, বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন মেন্টর রয়েছে, কিন্তু আমরা অবশ্যই অন্যদের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারি যে প্রভুজি এই জিনিসটা আপনি খুব ভালো এক্সপ্লেন করেন, এটা একটু আমাকে বুঝিয়ে দেন। ঠিক আছে। এবং তারা আমাকে অনেক সময় বলতো যে আচ্ছা তুমি সেদিনে, তোমার মেন্টর এখানে ছিল, তুমি একটা জিনিস করলে, এটা কিন্তু ঠিক নয়। তোমার মেন্টর তোমাকে কিছু বলেনি, কারণ একজন বৈষ্ণব কখনোই বলবে না নিজের বিরুদ্ধে কিছু হলে, কিন্তু ওই কাজটা তুমি ঠিক করোনি। তো এরকম বাকিদের থেকেও শিখতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট অফ নারিশমেন্ট। তো অ্যাজ এ মেন্টর আমাদেরকে মেক শিওর করতে হবে আমি যেন আগলে না রাখি আমার কাউন্সিলরদেরকে। আমি যদি তাদের ভালো চাই, পরমাত্মা তাদেরকে জানাবে, তারা আমার প্রতি গ্রেটফুল থাকবে, আমাকে জোর করে কাউকে নিজের প্রতি গ্রেটফুল বানাতে হবে না। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্টারিং ম্যারেজ ইজ a serious step in life and may be rather frightening thought to many people. We may be afraid to make a firm commitment or accept responsibility for another person, or we may fear that we will be abandoned and left broken-hearted, disappointed, and hurt. At times, the uncontrolled and bewildered mind may come up with so many reasons why a candidate is not suitable, simply out of fear associated with the entering married life. I know people who considered so many candidates for marriage, but it was never the right one. তো অনেকে অনেক ক্যান্ডিডেটের সাথে কথা বলেছে, কিন্তু ভয়ে বা কোনো কারণে সবসময় ক্যান্সেলই করেছে, তার আর কোনো রাইট ক্যান্ডিডেট জুটেনি কপালে। তো বিভিন্ন ফ্যাক্টরস হতে পারে। কেউ চিন্তা করতে পারে সো রিলেশনস মাইট ব্রেক ডিউ টু, কি কি কারণে? ফিয়ার অফ টেকিং রেসপন্সিবিলিটি। গৃহস্থাশ্রম মানে আমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, এখন যেরকম আছি সেরকম থাকলে হবে না। এটার জন্য অনেকে না না করতে করতে না 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 এ ভালো নয় ও ভালো নয় করতে থাকে। ঠিক আছে, কখনোই সে কারোর সাথে যেতে চায় না। বা ফিয়ার অফ বিং ব্রোকেন হার্টেড, যে যদি এ আমার হৃদয় ভেঙে দেয় কি হবে, সেই ভয়ে আমি আর গেলামই না, এরকম হতে পারে। ঠিক আছে। তো বিভিন্ন ফ্যাক্টরস হতে পারে, সেটার জন্য তার সবসময় ক্যান্সেলই হয়ে যাচ্ছে এবং সে কোনোদিনও রাইট পার্টনারকে খুঁজে পাচ্ছে না। তো সেখানেও ম্যাচ মেকারের ভূমিকা আছে, যে যদি কোনো অবাঞ্ছিত ভয় থাকে সেগুলোকে দূর করা। ম্যাচ মেকার শুড রিমুভ আনওয়ান্টেড ফিয়ার্স বা ইললেজিটিমেট ফিয়ার্স, যেটা ক্যান্ডিডেট একটু বেশি ভাবছে, এটা ভাবার দরকার নেই। হুম, দিয়ে সে গৃহস্থ আশ্রম থেকে পিছিয়ে যেতে চাইছে, এরকম কোনো ব্যাপার থাকলে ম্যাচ মেকারের হেল্প করা উচিত। Occasionally, devotees may have unrealistically high expectation. Many ladies dream of husband who is a great preacher, earns a good income, handsome as well. বিভিন্ন ফ্যাক্টর হতে পারে, হাই এক্সপেকটেশন থাকতে পারে কারোর। ফর এক্সাম্পল, মাতাজি বলছেন যে কোনো মাতাজি ভাবতে পারে যে আমার যে প্রভুজি হবে সে বিশাল প্রচারক হবে, তা অনেক ইনকাম হবে, দেখতেও খুব সুন্দর হবে, দারুণ ভক্তি করে, সব চাই আমার। তাহলে সে আর কোনোদিনও রাইট ক্যান্ডিডেট পাবে না। ঠিক আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে।
They are looking for the ideal and forget to consider what they have to offer and whether they will be able to serve on the level of an ideal wife. তো তখন সে ভুলে যায় এইরকম একজন হাজবেন্ড যে আমি খুঁজছি, আমি সেই লেভেলের ওয়াইফ হতে পারবো তো, সেটা সে ভুলে যায়। Our false ego may have very high opinion about ourselves, thinking we are a special and exceptionally qualified. আমরা সবসময় চিন্তা করি আমি এক্সেপশনাল, একদম পিওর ডিভোটি, এবার আমার জন্য বেস্ট ক্যান্ডিডেটকে লাগবে। তো আমি যদি নিজের মধ্যে দোষগুলো দেখতে পাই তাহলেই আমি বুঝে যাব না না আমি এত বাজে, আমার জন্য একটা থার্ড ক্লাস ক্যান্ডিডেট হওয়া উচিত। আমি কোন মুখে একজন পিওর ডিভোটিকে চাইছি আমার জন্য। তো সেইটা আমাদেরকে হেল্প করতে পারে। We should try to see fault in ourselves to reduce expectations. যদি আমরা নিজেদের মধ্যে দোষ দেখতে পাই তাহলে আমি চিন্তা করতে পারবো এত এক্সপেকটেশন কিসের আমার, আমি কি করি আমি। তো এটা জিনিস বুঝতে হবে যে যখনই আমার মাইন্ড দেখবো আমার সামনে বিরাট এক্সপেকটেশন দিয়েছে, তার মানে বুঝতে হবে আমার কন্ডিশন খুব খারাপ স্পিরিচুয়ালি, আমার ফলস ইগো অনেক বেশি। সেই জন্য আমি নিজেকে বিরাট কিছু মনে করি। যখন আমি আমার জন্য একজন পারফেক্ট ক্যান্ডিডেটকে চাই তার মানে কি আমি অলরেডি কনসিডার করছি আই এম পারফেক্ট, ঘামান্ড। তো সেই জোনে যেন না পৌঁছে যাই আমরা, সেটা মাতাজি আমাদেরকে করে দিচ্ছেন আর কি। Thus we may reject qualified candidates under the illusion that we may find a better option. তো অনেক সময় আমরা অনেক ভালো ক্যান্ডিডেটকে ছেড়ে দিই এই আশায় যে আমরা বেটার অপশন ফাইন্ড করতে পারবো। তো সেই জন্য ম্যাচ মেকার বলতে পারে আরেকবার ভেবে দেখুন মাতাজি, আরেকবার ভেবে দেখুন প্রভুজি, আমার যেটা মনে হচ্ছে সিচুয়েশন দেখে এর থেকে ভালো অপশন পাওয়া কিন্তু ডিফিকাল্ট। তবুও আপনার ডিসিশনটাই ফাইনাল, জোর করা যাবে না, কিন্তু অ্যাটলিস্ট মনে করানো উচিত। But the better option may never come and ultimately we may not receive any further proposals. তো বেটার অপশন কোনোদিন আসলো না, এরকমও হতে পারে। আর দেখা গেল আর কোনো প্রপোজালই এলো না, আমাকে আনম্যারিডই থেকে যেতে হলো। And thus the time may pass us by and we miss the chance to embrace the Grihastha ashram and all the spiritual opportunities it can offer. তো এবারে চান্স মিস হয়ে গেল আমাদের, ভালো ক্যান্ডিডেট অনেক এসেছিল কিন্তু আরো ভালো চাই আরো ভালো চাই এরকম করে আমি তাদেরকে রিজেক্ট করেছি। দিয়ে এরপরে আমার কারোর সাথে বিয়ে হচ্ছে না, আমার জীবনটা কিন্তু প্রবলেম জোনে চলে গেল। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড এটা আমরা আগে আলোচনা করেছি যে বেটার ওয়ান চাই, সেটার জন্য ইনফাইনাইটলি খুঁজতে থাকা উচিত নয়। A good mediator has to recognize whether the expectations are realistic and whether the doubts in a person may have are well founded and valid, or whether they are simply stem from a fearful mind and just an excuse not to move forward. In many ways, it is also easier to keep things as they are. We have learned to deal with the challenges of being single and have arranged our lives accordingly. Marriage and family life certainly bring along a new set of challenges which are yet unfamiliar to us. So we may be fearful of the unknown and prefer to remain in our current situation that we have come to terms with. তো সেই জন্য কি করা উচিত, ম্যাচ মেকারের একটা জিনিস করা উচিত, ম্যাচ মেকার শুড মিডিয়েট whether the expectations are realistic. তো ম্যাচ মেকারের এটা দায়িত্ব। অনেক সময় মাতাজি হয়তো বলছে যে প্রভু, মানে ম্যাচ মেকারকে বলছে যে আমার একজন পিও ডিভোটি চাই, আমার একজন ভালো প্রচারক চাই, খুব ভালো সাধনা হবে, অনেক ভালো স্যালারি, অনেক হ্যান্ডসাম দেখতে। তখন ম্যাচ মেকারে বলা হয় যে মাতাজি আপনি একটু রিয়েলিস্টিক হন, ব্যাপারটা বুঝতে হবে এরকম ক্যান্ডিডেট হয়তো ব্রহ্মাণ্ডে একটি থেকে দুটি আছে, তো সেটা সম্ভব নয়। তো সেটা বোঝাতে হবে। উপরে কেউ যদি চলে যায় এক্সপেকটেশন লেভেলে, ম্যাচ মেকারের দায়িত্ব থাকে নিচে নামিয়ে আনা। বা কেউ একজন প্রভুজি চাই যে একদম আমি হাউস ওয়াইফ চাই, একদম ওবিডিয়েন্ট হবে সে, কোনো কিছু বলবে না, আমি যা বলবো শুনে নেবে, তো তাকে বলতে হবে আপনারা একটু নিচে নেমে আসা উচিত, এরকম ক্যান্ডিডেট আপনি পাবেন না। তো যাই হোক, সেটা ম্যাচ মেকারের দায়িত্ব। অনেক সময় আমরা ভাবি যে সেই তো বেশ সিঙ্গেল আছি, কেন আবার বিয়ে করে ঝামেলা বাড়াবো। সেটাও ম্যাচ মেকারকে বোঝানো উচিত যে দেখো বিবাহের ইম্পর্টেন্সটা কি। আইদার তুমি ব্রহ্মচারী হও, যদি পুরুষ হয় তাহলে তার দুটো অপশন আছে, মাতাজিদের জন্য তো অপশনই নেই, সিঙ্গেল থাকা ইজ নট অ্যান অপশন। Once a matchmaker can recognize the doubts are based on fear and trepidation and no factual relevance connected to a particular candidate, he can
give encouragement to elevate a person's worries and appreciation. Often people are afraid of serious commitment, no matter who the candidate may be. তো বলছে অনেক সময় ভয় বা ডাউট গুলো আনরিয়েলিস্টিক, মানে যে কোনো ক্যান্ডিডেটকে নিয়ে আসা হচ্ছে, না না না, ভালো নয়। কিন্তু কারণটা কি, ক্যান্ডিডেটের দোষ নয়, তার নিজেরই মনে হচ্ছে যে না, আবার কেন গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে যাব, আবার অনেক স্ত্রী পুত্র সন্তান, অনেক রেসপন্সিবিলিটি। তো হয়তো কোনো প্রভুজি তার কাছে, যে মাতাজিরই প্রপোজাল নিয়ে আসা হচ্ছে, সে বলছে না না প্রভু, এটা ঠিক নয়, ঠিক হচ্ছে না। অ্যাকচুয়ালি তার মনে আমি রেসপন্সিবিলিটি অ্যাভয়েড করতে চাইছি। তো এরকম যদি বুঝতে পারে ম্যাচ মেকার, তখন তাকে সেভাবে বোঝানো উচিত যে দেখুন, আহ, আপনি যেটা ভয় পাচ্ছেন সেটা লেজিটিমেট নয়, এটা কোনো প্রবলেম নয়, এরকম ভাবে বোঝানো উচিত। Remembering that Krishna is the ultimately in control of our lives and gives us what we need for our purification is always a comforting thought which can give us the strength, courage, and confidence to move forward. তো সবসময় ভাবা উচিত যে কৃষ্ণ কন্ট্রোলে আছে, আমরা আমাদের বেস্ট এফোর্ট সেটা দিতে পারি। তো অলমোস্ট আমরা লাস্ট পেজে চলে এসেছি এই টপিকটা, তারপর সার্ভিং অ্যাজ আ ম্যাচ মেকার উইল বি কমপ্লিটেড। If, however, the doubts are valid and not simply based on general fear, for example, a woman may be worried that he cannot provide the standard of life she expects, then the mediator has to seriously consider these doubts and assist the candidate in viewing the situation with a cool head from all angles of vision until the decision can be reached. তো যদি এরকম হয় যে যদি এরকম দেখা যায় যে ডাউটস আর নট ফ্যাকচুয়াল, মানে কোনো প্রপার রিজন নেই কোনো একটা ক্যান্ডিডেটকে রিজেক্ট করার, প্রপার কোনো কারণ দিতে পারছে না, না 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 ঠিক পছন্দ হচ্ছে না ইত্যাদি, এরকম ভাবে কিছু একটা অ্যাবসার্ড রিজন দিচ্ছে, তখন ম্যাচ মেকারের বোঝা উচিত কিছু গোলমাল আছে, তখন তাকে বোঝানো উচিত। দেন ম্যাচ মেকার শুড এনকারেজ। otherwise if doubts are factual, then matchmaker should seriously reconsider. তো কোন জিনিসটা সিরিয়াস তার একটা এক্সাম্পল দিচ্ছেন মাতাজি। ফর এক্সাম্পল, কোনো মাতাজির খুব হাই এক্সপেকটেশন আছে এবং সেই মাতাজি বলছে যে দেখুন, এত এত কম স্যালারিতে আমার হবে না। তো সেটা ফ্যামিলি রিকোয়ারমেন্টের মধ্যে চলে আসছে যে এই এত কম স্যালারি হলে আমার বাবা কিছুতেই বিয়ে দেবে না তার সাথে। তো তখন সেটা তার রিয়েলিস্টিক ডাউট, কিছু করার নেই। হুম। তো সেই ক্ষেত্রে ম্যাচ মেকারকে কনসিডার করতে হবে। A mediator who understands his candidate's expectations are too high and that they might have unrealistic estimation of their own qualification may have to delicately deflate their self-perception and bring them to a more realistic understanding about themselves. যেটা বললাম, কেউ যদি অনেক হাই এক্সপেকটেশন রাখে তাহলে মাটিতে নিয়ে আসার দায়িত্বটা ম্যাচ মেকারের। This may protect them from wasting time and ultimately getting stuck with no available candidate for marriage. The final conclusion to enter married life. তো এই চ্যাপ্টারের কনক্লুশন কি? The final conclusion to enter married life should always be their decision and not the matchmakers. আবার মাতাজি রিইটারেট করছেন যেটা ক্যান্ডিডেটের ডিসিশন হতে হবে, ম্যাচমেকারের ডিসিশন নয়। ম্যাচমেকার শুধু সাজেশন দিতে পারে। Only if two individuals come to a clear conclusion by themselves will they have the chance to enter marriage with a firm commitment to stick together through thick and thin. Married life always brings along unexpected challenges. If devotees feel pressured into marrying someone who they deeply within their hearts did not really want to wed, then at the first challenge or difficulty, the persons involved may feel, I never wanted to marry this person in the first place. Let me separate now and marry somebody of my choosing. তো যদি এরকম থাকে যে কারোর অন্য কাউকে পছন্দ নয় কিন্তু ম্যাচ মেকার জোর করে বিবাহ দিয়ে দিয়েছে, তাহলে প্রথম ফাইট যখন হবে তাদের মধ্যে, সে ভাবে আমি প্রথমেই একে বিয়ে করতে চাইনি, ওই প্রভুজি জোর করেছিল বলে আমি বিয়ে করেছিলাম, চলো একে ডিভোর্স দিয়ে দিই, আমি নিজের পছন্দ মতো কাউকে বিয়ে করব। তো সেজন্য জোর করাটা উচিত নয়। Besides, the matchmaker may easily get blamed for the difficulties the individual devotees may face in their marriage, forgetting that every marriage has their challenges
and sometimes also crisis. তো ম্যাচ মেকারকে ব্লেমও পেতে হবে সেটার জন্য। তো সেটার জন্য সাবধান থাকা উচিত সব সময়। ম্যাচ মেকার যেন বলতে পারে, দেখো বাবু আমি তোমাদের দেখে দিয়েছিলাম, ডিসিশন তোমরাই নিয়েছিলে, এইটা যেন সে বলতে পারে। এরকম যেন না হয় যে ম্যাচ মেকার ধরে বিয়ে দিয়ে দিয়েছে, তাহলে কিন্তু সমস্যা হলে তাকে দোষ পেতে হবে। তো কনক্লুশন কি? কনক্লুশন ইজ the decision should be taken by candidates and not matchmaker. Otherwise, matchmaker will be blamed. দোষ পেতে হবে সারা জীবন তোমার। তো সেই জন্য সবসময় তারা ডিসিশন নিয়ে যে এটা যেন হয়। This is a part of purifying process. It is an intense churning process that will expose our anarthas in the material desires, forcing us to deal with them. যখনই বিয়ে হবে, একে অপরের অনর্থগুলো দেখতে পাবো আমরা, আসল রূপটা ফুটে উঠবে। তো সেটা দেখে তখন ঝগড়াঝাটি হতে পারে, ক্রাইসিস হতে পারে। তো সেই জন্য সেটা যদি তাদের নিজেদের ডিসিশন হয়, তারা অ্যাডজাস্ট করে নেবে। ম্যাচমেকার জোর করে বিয়ে দিলে দোষ পেতে হয়। If we were truly selfless and humble servants of each other, then there would not be any marriage problems. The difficulties are situated within our hearts, not in the mere arrangement of family life. তো এর কারণ হচ্ছে আমাদের হৃদয়ে অনর্থ আছে, সেই জন্য ফাইট হয়। This is easier to realize when we remember that we were the ones who wanted to enter this marital relationship, not the matchmaker. তো বিয়ের পরে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা নিজেরা যদি ডিসিশন নিয়েছিলাম, তাহলে একটা রেসপন্সিবিলিটি থাকবে যে না, আমিই তো চুজ করেছিলাম একে, আমারই ভুল, ঠিক আছে এখন সেই ভুলের মাসুল আমাকে দিতে হবে। এইভাবে তারা কিন্তু থেকে যাবে। আর যদি ম্যাচ মেকার জোর করে বিয়ে দিয়েছিল, তাহলে খুব সহজেই আমরা ব্লেম গেম খেলতে অভ্যস্ত। ইন জেনারেল কলিযুগের মানুষ মানে কেউ রেসপন্সিবিলিটি নিতে চায় না। কিছুটা গোলমাল হলেই তুমি কেন এটা করনি, সবসময় লোককে দোষটা দিয়ে দিতে পারলে উই আর ভেরি হ্যাপি, নিজে দোষ না নিই। অপরপক্ষে পিওর ডিভোটিস, যুধিষ্ঠির মহারাজ বেচারা, তার কোনো সমস্যা নাই। মহাভারতের যুদ্ধ যুধিষ্ঠির মহারাজের জন্য হয়েছে? নো। কিন্তু যুদ্ধের পর সে এমন কাঁদছে যে কেউ তাকে বুঝাতে পারছে না যে তোমার কোনো দোষ নাই গো। কৃষ্ণ বোঝানোর চেষ্টা করছে, মানছে না। ধৌম ঋষি বোঝানোর চেষ্টা করছে, মানছে না। ব্যাসদেব বোঝানোর চেষ্টা করছে, মানছে না। লাস্টে ভীষ্মদেবের কাছে নিয়ে গিয়ে কৃষ্ণ থেকে কনভিন্স করলো। তো পিওর ডিভোটিস অলওয়েজ টেক ব্লেম। আর আমাদের মতো নিওফাইট ডিভোটিস আমরা সবসময় ওর দোষ, আমি খুব ভালো, এই জিনিসটা করতে থাকি। দিস ইজ ইজিয়ার টু রিয়েলাইজ when you remember। হ্যাঁ, আমরা যদি নিজেরা পছন্দ করে বিয়ে করেছি, তাহলে আমরা তবুও কিছুটা দায়িত্ব নেব। Since the service of a matchmaker is very personal, delicate, and intimate one, it is compulsory to follow the Vaishnava etiquette when it comes to coaching the individual candidates privately. A male matchmaker discusses with the male candidate his views and concerns, and the female candidate should likewise be coached by a female counselor who would help guide her through the process. তো যেহেতু এটা পার্সোনাল ব্যাপার, অনেক পার্সোনাল ডিটেলস শেয়ার করতে হয় ম্যাচমেকারের সাথে, তাই প্রভুজি ম্যাচমেকার প্রভুজির সাথে কথা বললে ভালো, আর মাতাজি মাতাজির সাথে। সেই জন্য ম্যাচ মেকার যদি একটা কাপল হয়, খুব ভালো হয়। প্রভুজি মানে হাজব্যান্ড, সে প্রভুজির সাথে কথা বলে ইনফরমেশন নিয়ে আসবে, ওয়াইফ মাতাজির সাথে ইনফরমেশন নিয়ে আসবে। ন্যাচারালি ইট ইজ কনভেনিয়েন্ট ইফ দ্য ম্যাচ মেকার্স আর এ ম্যারিড কাপল। If matchmakers are married couple, that is best, who perform the service together and thus conveniently exchange information and communicate clearly on the status quo. But even if there are not a married couple, nevertheless, it is the greatest importance to follow a customary rules of Vaishnava etiquette in all regards, and more when it comes to very private exchanges between a mentor and a candidate for marriage. তো যদি এরকম না হয় যে কোনো ম্যারিড কাপল পাওয়া যাচ্ছে না, তখনও বৈষ্ণব এটিকেট মেনে জিনিসটা করতে হবে। ফর এক্সাম্পল, কোনো সিনিয়র প্রভুজি আছেন যিনি ম্যাচ মেকিং করছেন, প্রভুজির সাথে ডাইরেক্টলি কথা বলতে পারে। কিন্তু মাতাজির সাথে কথা বলার জন্য সে হয়তো কিছু কথা বলতে পারে, কিন্তু খুব ইন্টিমেটলি মাতাজি তাকে শেয়ার করবে না। তো মন্দিরের অন্য কোনো সিনিয়র মাতাজি, তিনি তার সাথে কথা বলতে পারেন। সেই মাতাজি এই প্রভুজিকে কিছু ইনফরমেশন দিলেন যে মাতাজির থেকে এই ইনফরমেশনগুলো পেয়েছি, ঠিক আছে। তো এরকম ভাবে কিছু একটা করা যেতে পারে। Many temples have marriage board consisting of several devotees and married couples. কিছু কিছু মন্দিরের ম্যারেজ বোর্ড রয়েছে, সেখানে মাল্টিপল ম্যারিড কাপলস রয়েছে,
যারা ডেডিকেট করেছে এই কমিউনিটিকে সার্ভ করার জন্য। ইন রেগুলার মিটিংস অল মেম্বার্স ক্যান report and discuss the situation concerning the candidates they are coaching. In this way they receive the input and advice of the other matchmakers who can give further assistance and guidance. Like all other services, acting as matchmaker requires experience and proper training. Thus ends this chapter of matchmaking. তো কিছু কিছু টেম্পলে এরকম একটা বোর্ড থাকে, ম্যারেজ বোর্ড, তাদের রেগুলার মিটিং হয়, তারা নিজেদের মধ্যে ডিসকাস করে কি কি ক্যারেক্টারিস্টিক্স দেখছে, কিভাবে কি করা উচিত। তো সেটা একটা পসিবল ওয়ে। আর না হলে যদি ম্যারিড কাপল থাকে, দ্যাট ইজ বেস্ট। তো বিভিন্ন ওয়েতে বৈষ্ণব এটিকেট মেনটেন করে এই সার্ভিসটা কৃষ্ণের সন্তুষ্টির জন্য আমাদের করা উচিত। ওকে, তো এটা একটা বড় টপিক ছিল, অনেকগুলো পেজেস আমরা কভার করলাম আজকে। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন্স? কোনো কুইক কোয়েশ্চেন থাকলে আমরা নিতে পারি। Let me see the chat box. ওকে, গুগল মিট থেকে কোনো কোয়েশ্চেন আছে? ইয়েস, অতুল্য মাতাজি। ও, লেট মি চেঞ্জ দ্য সেটিং। ইয়েস, এখন ইউ ক্যান টার্ন অন দ্য মাইক্রোফোন। ইয়েস, অতুল্য মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু, প্রশ্ন ছিল না, ওটা ওই চিত্রকেতু মহারাজের ওই হর্ষশোকের ব্যাপারটা বলবো বলে হ্যান্ডটা রেস করে ওকে, রাখা ছিল প্রভু, আমি লোয়ার নিশ্চয়ই, নো করতে ভুলে প্রবলেম। গেছি। হ্যাঁ, হরে কৃষ্ণ বাবু, হরে প্রণাম। কৃষ্ণ। ওকে, লাস্ট পেজটা একটু, লাস্ট পেজ, ওকে, নোটস নেওয়ার জন্য আই ক্যান শেয়ার। Yes, this is the last page, conclusion. Okay, Konkana Mataji. হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। Hare Krishna, প্রণাম মাতাজি। আওয়াজটা ঠিকঠাক আসছে? শোনা যাচ্ছে ঠিকঠাক। প্রভু, আমার কোশ্চেন হচ্ছে যে অনেকে এরকম আমাদের ইয়েতে বলে যে কুণ্ডালিটাকে অনেক প্রায়োরিটি দেয়, যে কুণ্ডালিটা আগে মেলাবে, মানে কি কি গুণ তাদের ম্যাচ খাচ্ছে না খাচ্ছে। তো ওটা বলছে যে দেখাশোনার অত বোঝে দরকারও হবে না যদি ওই কত 32টা না 36টা গুণ থাকে সামথিং। যাই হোক, তো ওইটা বলছে প্রভু, তো এই বিষয়ে মানে। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স, কারণ আমরা এমন একটা জেনারেশনে বাস করছি যে আমাদের কাছে বেশি অপশন নেই। দেখো, কুণ্ডলী ম্যাচিং ইজ ভেরি গুড, অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি ভালো থাকলে ভালো হয়। আমরা আলোচনা করেছি, একটা পুরো সেশন রয়েছে অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি নিয়ে। তো মাতাজির ওপিনিয়ন, যেটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর নয়, কিছু ডিভোটিস কনসিডার করে, কিছু ডিভোটিস করে না। যদি কেউ নাও করে, তাদের কৃষ্ণা কনসিয়াসনেস লেভেল ভালো হয়, অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম থাকলেও ম্যাটার করে না, সেটা আমরা আলোচনা করেছি। অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেম থাকলে দেয়ার আর স্পিরিচুয়াল সলিউশনস লাইক নৃসিংহ যজ্ঞ অ্যান্ড অল। নেক্সট হচ্ছে যে ইন জেনারেল যদি নন ডিভোটি হয়, তাদের প্রচুর অপশন, সেখানে তারা, তাদের হয়তো একটা ম্যারেজ করার জন্য 100টা অপশন অ্যাভেলেবেল আছে তাদের, তারা দেখতে পারে কার সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি হচ্ছে, যার সাথে বেশি হচ্ছে চলে যেতে পারে। আবার একটা প্রবলেম হচ্ছে, মাতাজি বলছেন খুব বেশি অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি হয়ে গেলেও মুশকিল। গৃহস্থ আশ্রমে যে সেন্স গ্রাটিফিকেশন, সেটা খুব ভালো হবে, একদম মনের মতো ওয়াইফ, একদম মনের মতো হাজবেন্ড। কৃষ্ণা কনসিয়াসনেস বা পিউরিফিকেশন সেই জিনিসটা হবে না। তো খুব বেশি অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটিও একটা প্রবলেম। তো এটা তো গেল, কিন্তু আমাদের ভক্তদের মধ্যে সমস্যাটা হচ্ছে উই হ্যাভ ভেরি লিমিটেড নাম্বার। নন ডিভোটি হলে দে হ্যাভ 100 চয়েসেস, তাদের মধ্যে অ্যাস্ট্রোলজিক্যাল কম্প্যাটিবিলিটি দেখে সে ডিসাইড করতে পারে। কিন্তু ডিভোটিদের মধ্যে উই হ্যাভ ভেরি লিটল চয়েস। তার মধ্যে আমি যদি অনলি ভক্তকে বিবাহ করব, উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা সেই কন্ডিশনটাতে টিক করলেই হয়তো দেখা গেল অনলি 5 অপশনস অ্যাভেলেবেল ফর ইউ। তারপরে রয়েছে ফ্যামিলি রিকোয়ারমেন্ট, কাস্ট, স্যালারি ইত্যাদি।
সেগুলোতে হয়তো করে দেখা গেলে 3টি অপশন অ্যাভেলেবেল হলো। এবারে তোমার পার্সোনালি তাকে ভালো লাগতে হবে, সেখানে দেখা গেল যে হ্যাঁ একটি অপশন অ্যাভেলেবেল হলো, এবার তুমি আর কি দেখবে? অ্যাস্ট্রোলজিক্যাল কম্পেটিবিলিটি। তখন তোমাকে অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশন আর কৃষ্ণ কনসিয়াসের উপরই, মানে কৃষ্ণ কনসিয়াস লাইফ, গৃহস্থ লাইফ, এটার উপরই ভরসা করতে হবে। যদি অপশন থাকে দেন উই ক্যান ডু, ইটস আ অপশনাল ফ্যাক্টর, যেটা মাতাজি বলছেন। যদি বেশি অপশন থাকে তাহলে ঠিক আছে, আশা করি নেক্সট জেনারেশন, আমাদের নেক্সট জেনারেশন, তার পরের জেনারেশনে তাদের কাছে বেশি অপশন থাকবে, কারণ অনেক ডিভোটি পেরেন্টস হবে সেখানে। কিন্তু আমাদের জেনারেশন, এই প্রেজেন্ট জেনারেশন, যেটা বুঝতে পারছি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে, যে অপশনস আর ভেরি লেস। তো এখানে অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি পাওয়ার আগেই বহু ফ্যাক্টরে কেটে যাবে। এটা তো করতে পারি না, অ্যাস্ট্রোলজিক্যালি মিলছে কিন্তু আমার ফ্যামিলি রিকোয়ারমেন্ট মিলছে না, আমি তোকে বিবাহ করতে পারবো না। তো প্রায়োরিটির অর্ডারে অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি সব থেকে শেষে আসবে। ভক্ত নয় কিন্তু অ্যাস্ট্রোলজি মিলছে, বিয়ে করে নেবো আমি? নো। তো তার ফ্যামিলি রিকোয়ারমেন্ট মিলছে না, তার সে সে কোনো জব করে না, আর অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি মিলছে, আমি বিয়ে করে নিতে পারবো? না। তাহলে যে ফ্যাক্টরগুলো ইম্পর্টেন্ট সেগুলো টিক করার পর আমার কাছে একটি কি দুটি অপশন বেঁচে থাকছে, আর কি অ্যাস্ট্রোলজি দেখবো? কেউ যদি লাকি হয় আমাদের জেনারেশনও, যে সব অপশন টিক করার পরও তার কাছে 5টা অ্যাভেলেবেল আছে, দেন সে অ্যাস্ট্রোলজিক্যাল কম্পাটিবিলিটি দেখতে পারে, নো প্রবলেম। আদারওয়াইজ কৃষ্ণের ভরসায় থাকতে হবে, যে কৃষ্ণ তুমি তো বলেছো যে যদি ভক্তি ভালোভাবে করি এই ব্যাপারগুলো ম্যাটার করে না। তো তাদেরকে মাথায় রাখতে হবে যে ভক্তি যেন সবসময় ভালো করি, তাহলে গৃহস্থাশ্রম ভালো থাকবে। কারণ অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের মধ্যে খুব একটা মিল নাই। এরকম বহু কাপলস আছে কৃষ্ণের ভরসায়, কমপ্লিট কৃষ্ণের শেল্টার নিয়ে সে বিবাহ করেছে, কারণ তারা তো অপশনই নেই। তো বিয়ে না করে থাকবে কি? সেটা তো আরো বড় ভায়োলেশন অফ ধর্ম। হুম। তো সেই জন্য এটা করতে হবে। অপশন থাকলে ইজ গুড, আদারওয়াইজ কিছু করার নেই, আমাদেরকে ওটাকে স্কিপ করতে হবে। হুম। ওইটাই। আর মানে অ্যাস্ট্রোলজিক্যাল ইয়েতে বলেও দেয় আবার কি, মানে কখন বিবাহের যোগ আছে, মানে বলে যে খুঁজতে হবে না, যাও যখন যোগ থাকবে হয়ে যাবে ঠিক, এইরকম একটা বলে আর এটা কি। সেটা এখন অনেক বিজনেস হয়েছে, অনেক অ্যাপ রয়েছে, সেটা তাদের বিজনেসও, জানি না কতটা কারেক্ট হবে। এরকম বলা যেত, কিন্তু সে প্রপার অ্যাস্ট্রোলজার যার ভৃগু সংহিতার নলেজ আছে সেরকম ক্যান্ডিডেট রেয়ার। আজকাল যেটা মেনলি হচ্ছে এই ধরনের অ্যাস্ট্রোলজিতে কি, মানে তারা কিছু একটা প্রেডিক্ট করে দিচ্ছে যেটা খুব প্রবাবেল, মানে এমনি কিছু অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন ছাড়াই তুমি বলে দিতে পারবে মিলে যাবে, দিয়ে তোমার কাছ থেকে টাকা নেওয়ার প্রয়াস, বেশিরভাগ অ্যাস্ট্রোলজি এরকমই হচ্ছে। কিন্তু এই কুণ্ডলী ম্যাচিংটা, এটা একটা প্রপার সায়েন্স, সেটা মানে ঠিকঠাক ক্যালকুলেট করলে বোঝা যায় যে কতটা মিল আছে, দ্যাট ইজ পসিবল। কিন্তু বাকি বিয়ে কবে হবে সেটা প্রেডিক্ট করার জন্য যে মেকানিজম দরকার বা যে নলেজ দরকার, সেটা আমি ডাউটফুল যে আজকালকার অ্যাস্ট্রোলজারদের মধ্যে আছে কিনা। কিছু কিছু বোনাফাইড আছে অবশ্যই, যারা সেটা নিয়ে পড়াশোনা করেছে এনসিয়েন্ট স্ক্রিপচার্স থেকে, আর কিছু কিছু জন ব্যবসার জন্য করছে। তো কুণ্ডলী ম্যাচিং এর জন্য আমরা যেতে পারি অ্যাস্ট্রোলজারের কাছে, বাট কখন লাইফে কি হবে না হবে সেগুলো একটু বাড়াবাড়ি, সেগুলোর জন্য যাওয়ার দরকার নেই। এগুলোর জন্য আমরা কৃষ্ণের উপর ভরসা রাখতে পারি। হ্যাঁ প্রভু। তো হরে কৃষ্ণ প্রভু, এটাই। প্রণাম। ওকে, সো আজকে আমরা এখানেই স্টপ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय। निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।